টিউটোরিয়ালটা সবাই দেখছিলেন ভালো করে? টিউটোরিয়ালটা ছিল জি ভাই, একটা দেখুন ভাই। একটা ওয়েব ওয়েব টেমপ্লেট তৈরি করার ব্যাপারে টিউটোরিয়ালটা ছিল। অনেকেই বলে কিছুই বুঝি নাই। আসলে না বোঝার মতো কিছুই নাই, একদম ইজি, খুবই সহজ। টিউটোরিয়ালটায় আরও বেশি ভাঙ্গাই ভাঙ্গাই বলছে যে কিভাবে করে একটা ওয়েবসাইটের ডিজাইনকে আপনি খুব ইজিলি কপি করতে পারেন। ঠিক আছে, কপি করার বিষয়টা টিউটোরিয়ালে খুব বেশি পরিমাণে বলছে বিধায় হয়তো বা আপনাদের মাথা অনেকটা ঘুরাই গেছে। উনি আসলে কপি করার ভাই অনেক। আমি হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, জুবায়ের মিয়াজি ভাই বলেন। ভাই আমি হচ্ছে যেমন ওখানে একটা ছবি থেকে মানে স্ক্রিনশট নিয়ে ওটা হচ্ছে কপি করে এরপর বসাইছে। আমি যখন কপি করে বসাইতে গেছি তখন দেখতেছি কপিটা হচ্ছে একদম মাঝখানে বসছে, কিন্তু উনি যেই মানে টিউটোরিয়ালে যে ছবিটা কপি করে বসাইছে এটা একদম পারফেক্টলি একদম টিউটোরিয়ালের উপরে মানে সাইডে বসছে আর কি। যে শেপটা নিছে ওই শেপের মানে গ্রিডটার উপরে বসছে, কিন্তু আমি যখন ওটা কপি করে যখন কাট করে যখন বসাইছি এটা মাঝে বসছে। এই একটা সমস্যা হয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে, আমি এর আগে বলছিলাম যে ক্যামেরা র ফিল্টারের বিষয়ে, আমি যখন কোনো একটা ছবি নিচ্ছি তখন সাথে সাথে ওই ছবিটা হচ্ছে এটার কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো কালারটাই ডিসকালার হয়ে যাচ্ছে। তো আমি কালকে যখন যেই এটা করার মানে আমাদেরকে টিউটোরিয়ালে যেই ওয়েবসাইটটা মানে ইয়া করা হয়েছে, কপি করে দেখানো হয়েছে, আমি সেমটাই হচ্ছে কপি করতে গিয়েছিলাম। তো পরবর্তীতে ওখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইগল আছে আর কি। আমি যখন একটা ইগল নিলাম, ইগল নিয়ে আমি যখন এটা হচ্ছে ওখানে যখন বসাতে গিয়েছি তখন আগেই ক্যামেরা র ফিল্টার এসে পুরো ছবিটাই ডিসকালার করে দিয়েছে। তো এই কারণে আসলে আমি কাজটা আর করতে পারি না। আর আমি যখন কাজ করতে বসি তখন রাত 2টো, এই জন্য আমি আর হোয়াটসঅ্যাপে নক দিইনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন ক্যামেরার র ফিল্টারের বিষয়টা কি, আমি তো ভাবছিলাম যে হয়তো ক্যামেরার র ফিল্টারটা ফটো ফটোশপ রিস্টার্ট দিলে ক্যামেরার র ফিল্টারটা চলে যাবে, কিন্তু আসলে ক্যামেরার র ফিল্টার তারপরও চলে যায়নি। আসলে ক্যামেরার র ফিল্টার কি অন্যভাবে আনইনস্টল করে সেইটা তো আসলে আমি বুঝতে পারতেছি না, আমার তো মাথায় কাজ করতেছে না। দাঁড়ান তো, আমি একটু কন্ট্রোল বা টুল। শুরু থেকে আমি যখন হচ্ছে এটা ইয়া করছি, ইনস্টল করছি, তখন থেকে দেখা যাচ্ছে যে আমি যে কোনো একটা ছবিতে ক্যামেরা র ফিল্টার হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছি, ছবিটা আসার পর পরে পুরো ছবিটা ডিসকালার হয়ে যাচ্ছে। আমি এই এটা কাজই করতে পারতেছি না। তো গতকালকে হচ্ছে যেটা কপি করা হয়েছে সেখানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে যে ইগলটা ছিল, তো এই ইগলটা হচ্ছে আমি যে কোনো একটা ইগল নিয়ে যখন আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করতে গেছি, তো ছবিটা নেওয়ার সাথে সাথে ক্যামেরা র ফিল্টার শো করছে। শো করার পরে দেখা যাচ্ছে কি আমার ছবিটা ডিসকালার হয়ে গেছে, পরে আর আমি অ্যাপ্লাই করতে প্রত্যেকটা পারি। ছবি কি ডিসকালার হয় আপনার? জি ভাই। আচ্ছা, ক্যামেরার র ফিল্টার, এখন এটা আমি কিভাবে যে দূর করব আমি সেটাই তো বুঝতে পারতেছি না। উম, আচ্ছা, ক্যামেরার র ফিল্টারটার নাম কি যেন ছিল, মনে পড়ে আপনাদের? এক মিনিট, আমি একটু দেখতেছি, কারণ ক্যামেরার র ফিল্টারটা ক্যামেরার র 12.2, 12.3 উইনজিপ। ওকে। দ্য লেটেস্ট ভার্সনটা 12.3 সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি ইনস্টল করছিলাম, 12.3। বাট আমি ভাবছিলাম যে ফটোশপটা আনইনস্টল করে ইনস্টল করলে হয়তো বা চলে যাবে, কিন্তু তাও তো চলে গেল না ক্যামেরার র ফিল্টারটা। না, কোনো রেজাল্ট আসলে শো করতেছে না এখানে।
আচ্ছা, এই বিষয়ে হয়তোবা আমাকে আর একটু ভালোভাবে জানতে হবে যে কিভাবে আসলে ক্যামেরার র ফিল্টারটা আনইনস্টল করে বা ডিঅ্যাক্টিভ করে, অথবা ফটোশপের ভিতরে গিয়েই হয়তোবা ক্যামেরার র ফিল্টারটা অন্য কোনোভাবে করতে হবে। কারণ ক্যামেরার র ফিল্টার অ্যাড করার ব্যাপারটা আমি জানি, কিন্তু এটাকে বাদ দেওয়ার ব্যাপারটা আমি আসলে ওইভাবে সঠিকভাবে করতে পারি নাই। আমাকে একজন বলছিল যে জাস্ট ফটোশপ আনইনস্টল করে ইনস্টল করলেই ওখান থেকে ক্যামেরা র ফিল্টারটা বাদ করে যাবে, কিন্তু সেটা তো আসলে হয়নি। আচ্ছা, এই মুহূর্তে কে আসছে? ওনাকে তুমি জয়েন নিতে পারতেছি না। আচ্ছা, ইয়াসমিন ইমু। এই যে ইয়াসমিন ইমু আপু, আপনি আমাকে যে সিবিটা ড্রপ করছেন, আপনার ওখানে শুধুমাত্র মেইলই আসছে, ভিতরে কোনো সিবি নাই, বুঝতে পারছেন? আপনি ভালো করে চেক করে আবার সিবিটা পাঠান। ইয়াসমিন ইমু আপু, আপনাকে বলছি। ইয়াসমিন ইমু আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি আবার ট্রাই করবো সেটা। আপনি সিভি পাঠাইছেন কিন্তু কোনো সিভি নাই, শুধুমাত্র জাস্ট একটা মেইল। এটা কেমন কথা বলেন? না, আমি আসলে ৩ বারের মতো ট্রাই করেছি। আমিও কয়েকবার দেখলাম যে কিছু হচ্ছে না, তাই আরকি। আমি আবার ট্রাই করে দেখব। আচ্ছা, একটু ট্রাই করে দেখেন কাইন্ডলি। এই দেখছেন, আমারটা আবারও ক্যামেরা র থেকেই ওপেন হচ্ছে সব কিছু। এটা ওপেন হলে তো সমস্যা। ভিউ, উইন্ডো, অপশন, এডিট, প্রেফারেন্স। আচ্ছা, এডিট প্রেফারেন্সে গিয়ে ক্যামেরা রটা এখান থেকে সবাই ডিসেবল করে দিবেন। কোনো কি স্ক্রিন দেখানো হচ্ছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ক্যামেরা র ফিল্টারের যে সমস্যাটা, সেটা তো আসলে সহজেই সমাধান করা যেত, আমার তো মাথায় আসছিল না। এখন বলি, আপনারা ক্যামেরা র ফিল্টারটা যেভাবে অ্যানাবেল করছিলেন মনে আছে? এডিটে গিয়ে, তারপরে প্রেফারেন্সে গিয়ে, তারপরে ক্যামেরা রতে গিয়েছিলেন সবাই কি? মনে আছে। ওভাবে যেভাবে অ্যানাবেল করছিলেন জাস্ট ওভাবে ডিজেবল করে দিবেন, ঠিক আছে? জি ভাই ভাই, এরপরে যদি কোনো মানে অন্য কোন ভার্সন দিয়ে কাজটা করলে ভালো হয়, যেমন 4.3 যদি আমার এখানে সমস্যা হয়, আমার ক্যামেরা র ফিল্টার নিয়ে কোনো কাজ করতে হলে তখন আমি আসলে কোন ভার্সনটা তখন নিয়ে আবার কাজ ওখান করতে থেকে পারবো? অ্যানাবেল করে নেবেন, কোনো সমস্যা নেই, আচ্ছা, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? আপনার যদি ক্যামেরা র এর পরবর্তীতে প্রয়োজন হয় তখন আবার ওখান থেকে অ্যানাবেল করে নেবেন। ক্লিয়ার সবাই? জি ভাই। যেভাবে অ্যানাবেল করছিলেন সেভাবেই ডিসেবল করে দিবেন এখন। আবার যখন ক্যামেরা র ফিল্টারের প্রয়োজন হবে তখন আবার অ্যানাবেল করে নেবেন। আচ্ছা, তো আজকে যে ওয়েব টেমপ্লেট নিয়ে যে কথা বলছিলাম, সে ওয়েব টেমপ্লেটের কি খবর বলেন? এরকম একটা গ্রিড নিয়েই তো সবাই কাজ করতেছিলেন নাকি? বা বুটস্ট্র্যাপ যাকে বলা হয় এটাকে। জি ভাইয়া। তো এই কাজটা কঠিন মনে হয়েছে কার কার কাছে বলেন তো একটু? কাজটা করেন নাই কে কে বলেন তো? একবারও ট্রাই করেন নাই কে কে? মাত্র 2 কি 3 জনে কাজটা জমা দিয়েছে, তাও আমি যতদূর মনে করি যে তারা জমা দিয়েছে কি ফুল স্ক্রিনশট নিয়ে, আপনার ওখান থেকে কি যেন ওই এক্সটেনশন অ্যাড করে ফুল স্ক্রিনশট নিয়ে তারপর সেই স্ক্রিনশটটা জমা দিয়েছে, আমি যতদূর বুঝি আর কি। বুঝতে পারছেন? আমার যতটুকু বুঝে কুলায়। যেমন এনামুল হক ভাই, আমার যতদূর মনে হয় আপনি জাস্ট একটা স্ক্রিনশট জমা দিয়েছেন আর কিছুই না।
এর ভিতরে কোনো কাজ করেন নাই, বাট আলমগীর ভাই আপনি কাজ করছেন, ঠিক আছে। তারপরে রিনা আপু কি করছেন? হ্যাঁ, রিনা আপু কাজ করছেন, ঠিক আছে। রিনা আপু এর ভিতরে অনেক কাজ করছেন। তারপরে শরীফুল ইসলাম ভাই আসলে হ্যাঁ সেও কাজ করছেন, কারণ তার কাজে কিছুটা ভুল আছে। তারপরে তপু তপু ভাইও কাজ করছেন, বাট এনামুল হক ভাই একদম অনেস্টলি বলবেন আপনি কি করছেন? আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে জমা দিয়েছেন না? সত্যি করে বলবেন, সমস্যা নেই, ঠিক আছে। আপনার এখানে জেলও হবে, জেলও হবে না, জরিমানা হবে না, ফাঁসি হবে না। এনামুল হক ভাই সত্যি করে বলেন, একদম জাস্ট একটা স্ক্রিনশট নিয়েছেন। কি যেন টুলস, ওই টুলসটার নাম কি যেন আপনার? দাঁড়ান আমি টুলসটার নাম বলছি। টুলসটার নাম হচ্ছে কি, নিম্বাস। জাস্ট হ্যাঁ, গ্রেট। নিম্বাস টুলসটা নিয়ে জাস্ট একটা ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিয়েছেন, সেটা আপনি পাশে বসিয়ে ফটোশপ দিয়ে তারপরে আপনি সাবমিট করছেন। আপনি কি এই কাজটা করছেন কিনা সত্যি করে বলবেন একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ এনামুল হক ভাই, আপনি কি জি ভাই বলেন। আপনি ওয়েবসাইটটা যে সাবমিট করলেন, ওয়েবসাইটের টেমপ্লেটটা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, জি জি সেটা কি আপনি জাস্ট নিমবাজে গিয়ে জাস্ট ফুল স্ক্রিনশটটা কপি, ফুল স্ক্রিনশটটা নিয়েছেন? ওয়েবসাইটটার ফুল স্ক্রিনশটটা নিয়ে জাস্ট পাশাপাশি বসিয়ে একটা লিখছেন অরিজিনাল ডিজাইন আর একটা লিখছেন কপি ডিজাইন, এরকম করছেন কিনা? জাস্ট অনেস্টলি না না না, অবশ্যই। এটা কাজ করছে তো। আপনি 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 দেখেন ফন্ট চেঞ্জ, আপনি এই যে দেখেন কোথায় কাজ ফন্ট গুলো তো করছেন? একই না, দেখেন আমি তো এই যে ফন্ট গুলো দেখেন, তারপরে যে শেপ গুলো দেখেন, এগুলো সবই কাজ করা। আপনি খেয়াল করে দেখেন, এই অরিজিনাল যে ফন্ট, আমার ফন্ট কিন্তু এক না, ডিফারেন্স আছে। খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আর এটা তো সহজ একটা ডিজাইন আমি করছি। আমি ট্রাই করছিলাম আরো কঠিন গুলা, সেগুলো পারি নাই, বাট এটা আমার কাছে ইজি মনে হয়েছে। ম্যাক্সিমাম কাজ হলো শেপের কাজ এখানে। আপনি তো প্রত্যেকটা কথাও কপি করছেন এখানে। জি, আপনি যদি এখান থেকে এটাতে ইজি। আমি তো এখানে দেখতে পাচ্ছি না যে কোনো কিছু আপনি আসলে নিজে থেকে করছেন, এরকম কোনো কিছু তো দেখতে পাচ্ছি না ভাই। আপনি একটু বলেন, পরিবর্তনটা বলেন যে কোনো একটা জায়গায়, যে এই জায়গায় এই একটা পরিবর্তন আছে, সেটা একটু আপনি বলেন। এই যে লেখাগুলো দেখেন, আপনি এই যে সার্কেলটায় প্রথম আসি, সার্কেল, হ্যাঁ, হ্যাঁ, প্রথম আসি এই যে দা মন্টারেস্ট লেখা দেখেন, অরিজিনালটা দেখেন আর আমার লেখাটা দেখেন। তারপরে এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটাও দেখেন চেঞ্জ আছে। দেখেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটা আমি যেটা করছি এটা তো সিম্পল, এটা সবাই করতে পারবে। এটা জাস্ট এটার কাজ হলো আপনার রেক্টাঙ্গেলের কাজটা বেশি, শেপের কাজটা বেশি এটার ভিতরে। জাস্ট শুধু শেপ নেওয়া, একটার উপর একটা শেপ নেওয়া। একটু দেখেন, খেয়াল করে তাহলে বুঝতে পারবেন। এটা আমার অনেক সময় লাগছে, 2-3 দিন লাগছে একটা ডিজাইন করতে। 2-3 দিন তো লাগার কথা না, এত সময় তো লাগার কথা না। এখন আমি আস্তে আস্তে করছি আর কি, আমার সময় লাগছে অনেক এটা। তারপরে দেখেন এই যে লেখাগুলা, এই সার্কেলের ভিতরে যে লেখা, উনি অরিজিনাল লেখা আছে 380, এটা কেমন ব্যাকআপ হবে? আমার ফন্ট কিন্তু আলাদা, আমি সোজাভাবে লিখছি এখানে। অনেক কিছুই চেঞ্জ আছে ভিতরে, খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আর আমি যেটা করছি এটা খুবই মানে ইজি একটা ডিজাইন। এটা হলো জাস্ট রেক্টাঙ্গেলের কাজটা বেশি, হ্যাঁ, কারণ আমি জটিল গুলা করতে পারি না, শেপের কাজটা বেশি আর কি। সেটা ঠিক আছে, বাট তাও এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, তাও এটা একটা ওয়েব টেমপ্লেট, ঠিক আছে, সহযোগ আর যাই জি হোক মোটামুটি ভালোই সুন্দর দেখতে। না ঠিক আছে, হ্যাঁ এনামুল ভাই আপনি আসলে পুরো কাজটাই করছেন, বাট হুবহু করছেন একদম, তো যার কারণে আসলে আমি জাস্ট একবার দেখে আমি ভাবছিলাম যে হয়তো আপনি কপি করছেন, বাট পরবর্তীতে না না, দেখলাম আমি না। কপি কপি করছি, বাট এটা আমার অনেক সময় লাগছে আর কি। এটা ইজি আমার কাছে, মানে প্রথম তো, এই হলো আমার লাইফে প্রথম ডিজাইন এটা করা ওয়েব টেমপ্লেটের।
এর আগে কখনো করি নাই। আচ্ছা, তো খুঁজে এরপরে এই খুঁজে যে বের মাত্র করতে একটু তিনজনে কাজটা করলেন, এই যে এনামুল হক ভাই কাজটা করছে, তারপরে আলমগীর ভাই করছে, তারপর হচ্ছে রিনা আপু করছে, তারপর হচ্ছে শরীফুল ইসলাম ভাই করছে, তারপর হচ্ছে আপনার তপু ভাই করছে, ঠিক আছে? আর তো কেউ করে নাই নাকি? তো শরীফুল ইসলাম ভাই যে কাজটা করছেন, কাজটা আসলে হয় নাই, আমি এক কথায় বলবো কাজটা আসলে হয় নাই, ঠিক আছে? কাজে অনেক ভুল আছে, তারপর ফুল না কাজটা, দুইটা ছবির ভিতরে কেমন কেমন জানি মনে হচ্ছে যে উপর থেকে একটা আহ, কি বলে ব্যানার মতো বসিয়ে দিয়ে তারপরে নিচে অনেকগুলো দুই পাশে ছবি বসিয়ে গেছেন, জাস্ট ওয়েবসাইটের মতো লাগছে না, নিচ থেকে আবার নীল অংশটা দেখা যাচ্ছে। যদিও আপনি বলছেন আংশিক কাজ, কাজের পিক দিলাম, এখনো কমপ্লিট হয়নি, যাই হোক কমপ্লিট হইলে হয়তোবা জিনিসটা ক্লিয়ার হইতো। যাই হোক, শরীফুল ভাই করছেন, আছেন শরীফুল ভাই এখানে? আমি কিসের ভিতর গিয়ে বসে আছি? শরীফুল ভাই আছেন এখানে? শরীফুল ভাই নাই। আচ্ছা, বাকি যারা কাজ করেন নাই, যেমন ইয়াসমিন ইমু আপু আপনি কাজ করেন নাই, লাবণ্য আক্তার আপু আপনি কাজ করেন নাই, তারপর মিয়াজি ভাই কি যেন বলছিলেন? ভাইয়া আমি আহ, ব্যস্ত ছিলাম আর কি। আমি মানে গতকালকে 11টা থেকে রাত পর্যন্ত আমার কাজ ছিল। তো আমি হচ্ছে কাজটা করতে বসছি নর্মালি 2টার সময়। হুম। তো এই কারণে হচ্ছে আমার এক সমস্যাগুলো আসলে রাতে আর কাউকে নক দেওয়া হয়নি। আর ক্যামেরার অফ ফিল্টার নিয়ে একটু সমস্যা ছিল। ক্যামেরার র ফিল্টারটা ওই যে এডিটে যাবেন, এডিটে গিয়ে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে যেভাবে অ্যানাবেল করছিলেন ওই রকমেরই আর কি জি ভাই, ডিসেবল করে দিবেন, ঠিক আছে? জি ভাই, আমি ডিসেবল করে আরেকবার ট্রাই করে দেখবো। আর আমি হয়তো ইনশাল্লাহ কালকে সাবমিট করতে পারবো। আপনি কিন্তু ভাই জোবায়ের মিয়াজি ভাই সব কিছুতে কিন্তু অজুহাত দেখান, প্রচুর পরিমাণে অজুহাত দেখান, ঠিক আছে? এটা আস্তে আস্তে বাদ দিয়ে দেন। হ্যাঁ, আমি যেটা বলতেছি সবই বাস্তবতা। আমি একটা পোর্টালে কাজ করি আর কি, একটা দৈনিক সংবাদে কাজ করি। তো আমার হচ্ছে অফিসে সময় যায় বেশি আর কি। আবার পাশাপাশি আমি ঢাকায় আসছি। ঢাকায় আসার পর এখানে হচ্ছে আমার আব্বুর হচ্ছে দোকান আছে আর কি, ফার্ম গেটে। এখানেও বসতে হয়। এর পাশাপাশি আমি যেটুকু সময় পাই এটুকু সময় আমার ল্যাপটপ হয়ে যায়। আমি আসলে অজুহাত আসলে আমি কখনোই দেখাই নেই ভাই। এই যে ল্যাপটপ, যে বিষয়টা ছিল, ল্যাপটপের সমস্যা ছিল, আমার খুবই খারাপ সময় গেছে 4-5টা দিন। আমি আপনার কাছে 2 দিন সময় নিয়েছিলাম, কিন্তু আমার সময় লাগছে 5 দিন। আমার ওই জিনিসটা খারাপ লাগছে যে আমি সাবমিট করতে পারতেছি না, আমি পিছনে পড়ে গেছি। আচ্ছা, এমডি তোহা ভাই আপনার কি অবস্থা? আপনি এই যে টিউটোরিয়াল দেখছিলেন, কাজ সাবমিট তো করেন নাই আপনি, আপনার কি কি সমস্যা ছিল বলেন? ভাই টিউটোরিয়াল দেখেছি ভাই। কিন্তু কাজ ভাই কাজটা কাজটা মানে ভাই ওই যে সিটি চলতেছে তো ভার্সিটিতে, এই জন্য এটা চিন্তা করছে আজকে ধরবো, ইনশাল্লাহ ভাই আমি কালকের মধ্যে দিয়ে দেবো ক্লাসের আগে। ভার্সিটিতে কি চলতেছে? ভাই সিটি সিটি ক্লাস টেস্ট। এজন্য আপনি এই কাজটা করতে পারেন নাই? মাঝখানে তো ভাই কাজ কালকে দিনটা বন্ধ, কাজ বুঝে কালকে বন্ধ ছিল বুঝে না? গিয়ে কালকে বন্ধ ছিল না? আপনার ক্লাস টেস্টের সব বন্ধ ছিল না কালকে? কালকে তো না সরকারি ভাই, ছুটি ছিল। ভাই বন্ধ ছিল বলে স্যাররা আমাদের হচ্ছে ভাই অনেক ক্লাস বাকি গিয়েছে, তো তো সেমিস্টার একটা হচ্ছে গ্যাপ হওয়ার সম্ভাবনা ছিল, তো এর জন্য স্যাররা পরীক্ষাগুলো ক্লাসের ফাঁকে না নিয়ে তো বন্ধের দিনগুলোতেই নিয়ে নিচ্ছে এই জন্য। আচ্ছা, ইয়াসমিন ইমু আপু আপনার কি সমস্যা? এত সমস্যা থাকলে এত সমস্যা নিয়ে কি একটা মানুষ আগাইতে পারে বলেন? এক একজন মানুষের এক একটা সমস্যা, এক একটা অজুহাত আপনারা দেখাই যাচ্ছেন। আপনারা বলেন যে আপনারা কয়জন মানুষ আছেন এখানে? মাত্র 12 জন মানুষ আছেন, ঠিক আছে? 11-12 জন মানুষ আছেন। তার ভিতরে প্রায় মানুষই আপনারা বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছেন। তো এইভাবে অজুহাত দেখালে আপনাদের নিয়ে কি এগিয়ে যাওয়া সম্ভব বলেন? আপনারা বলেন এখান থেকে আসলে কি রেজাল্ট আপনারা কি আশা করেন বলেন? এভাবে এত অজুহাত দেখান কেন? প্রত্যেকটা কাজে আপনারা অজুহাত দেখাচ্ছেন। যাই হোক, ইসাদুল ইসলাম ভাই আমরা ইনশাল্লাহ ভাই আগায় যাবো ভাই, ইনশাল্লাহ ভাই আপনি চিন্তা কিভাবে করেন না আগাই ভাই, যাবেন? আগায় যাবো। আপনারা কিভাবে আগাই যাবেন? একটা কাজ দিলে কাজ করতে পারেন না, আপনারা বলেন যে আগাই যাবেন। ইসাদুল ইসলাম লিমন ভাই আপনার কি সমস্যা বলেন?
ভাইয়া আমি কাজ দুইটা দেখছি, আসলে আমি কখনো ওয়েবসাইট ওইভাবে ঘাটাঘাটি করি নাই, তো এটা তো ওয়েবসাইট ডিজাইন মানে ব্যাপারটা অনেক ওয়েবসাইট বড় ঘাটাঘাটি একটা করা জিনিস। লাগবে কি? আপনি যদি টিউটোরিয়াল দেখেন আর তাহলে এই কথাটা বলতে নেই না, আপনি টিউটোরিয়ালই দেখেন নাই। হ্যাঁ ভাই, আমি পুরো টিউটোরিয়ালটাই দেখছি শুরু থেকে, মানে আগে বোঝাইছে ওয়েবসাইটের যে ব্যাপারগুলো, হেডার বা কিভাবে কি কাজগুলো করা যায়, পরে স্ক্রিনশট, পুরো স্ক্রিনশটটা কিভাবে নেওয়া যায়, আর ফ্রন্ট কিভাবে নেওয়া যায়, কালার কিভাবে চুজ করা যায়, মানে আগে একটা বেসিক ধারণা হয়েছে প্রথম ভিডিওটা, আর দ্বিতীয় ভিডিওটাতে পুরো কাজটা কিভাবে করা যায় সেটা দেখানো হয়েছে। হ্যাঁ, তো আসলে মানে ওয়েবসাইটে যে বেসিক একটা ব্যাপার আছে, আমি ব্যাপারগুলো কখনোই মানে ওয়েবসাইটে আমি কোনো ঢুকিই নাই বলতে গেলে। ওয়েবসাইটের ডিজাইনটা যে কেমন হইতে পারে, উপরে নিচে কার্ড সম্পর্কে একটা ধারণা আছে, যেমন কার্ডের নাম থাকে বা লোগো, যে ব্যাপারগুলো, হ্যাঁ। কিন্তু এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি ব্যাপারগুলো দেখছি, আর আপনি এর আগে একটা ডিজাইনের কাজ, ব্যাপার আপনি আমার একটা কথা শুনেন, আপনি আমার একটা কথা শুনেন। এর আগে আপনাকে কি একটা যেন কাজ দেয়া হয়েছিল, আপনি সেই কাজটা একই রকম অজুহাত দেখাইছেন যে আমি কাজটা কি কি আমি কি করছিলেন, কি যেন অজুহাতটা দিছিলেন বলেন তো একটু, কি যেন বলছিলেন? কবে ভাইয়া? এর আগে যে কাজটা দিছিলাম সেই কাজটা আপনি কি যেন বলছিলেন? ওই যে ওই প্রথম দিন যেটা আপ করি নাই যে কাজটা, হ্যাঁ হ্যাঁ, সেখানে কি যেন বলছিলেন আপনি? একই ও আমি ওই একই রকম, কাজটা মানে করতে পারি নাই, যে মানে পুরো কাজটা অনেকগুলা কাজ জমা পড়বে, এই জন্য অনেকগুলো কাজ জমা পড়বে হবে এরকম না। কিনা। আপনি বলতেছেন আমি যে কার্ড ডিজাইনও করছি, আপনি গতকালকে কার্ড ডিজাইনও আপনি করছি একটা। বলতেছেন যে আমি আত্মবিশ্বাস পাচ্ছি না, বা আমি একটা কি যেন মানসিক চিন্তায় বা কি যেন কেমন জানি যে ভাই কেমন হবে কাজটা, না কি হবে এই চিন্তা করে আমি কাজটা শুরু করি না। মানে আপনার সমস্যা হচ্ছে যে আপনি মানে কেমন জানি আত্মবিশ্বাসে ভুগতেছেন যে আমি কাজটা করতে পারবো কি পারবো না, বা এই ক্যাটাগরির আপনি অজুহাত দিয়ে যাচ্ছেন বারবার। ঠিক আছে, আপনাকে সবসময় বলছি যে আপনি এর আগেও একই অজুহাত দিয়েছেন, আজকেও একই রকম এই অজুহাতটা দিলেন। আপনি আজকে একই রকম অজুহাত দিয়েছেন যে আমি কি ওয়েবসাইটে কি করতে পারবো কি পারবো না, নাকি করব না, নাকি কি করব। এর আগের বেলাও আপনি একই রকম অজুহাত দিয়েছেন। এর আগে একটা কাজ দেয়া ছিল, কি যেন একটা কাজ দেয়া ছিল, হয় বিজনেস কার্ড অথবা অন্য কোনো একটা কাজ দেয়া ছিল। বিজনেস কার্ড পরে পরে ভাই আমি ওইটা করে জমা দিছিলাম, আমি পরে মোট 5-6টা কার্ড জমা মানে আপ করছি freelancer.com এ, তো আপনার এই সমস্যাটা কন্টেস্টে অ্যাড এই করছি। সমস্যাটা কেন হয় বারবার, যে আমি কি আমার কাজটা কেমন হবে বা হবে কি হবে না, মানে আগে থেকেই একটা দুশ্চিন্তা বা আগে থেকেই একটা কিছু খারাপ মানে নেগেটিভ একটা ধারণা চিন্তা করে বসে থাকি আপনি কাজটা অফ করে যান। আপনি জীবনেও যদি এইটা যদি এই প্রসেসটা যদি আপনি চালিয়ে যান, আপনি কখনোই সাকসেস হতে পারবেন না, বলে দিলাম। লিখে দেব? বলেন, লিখে দেব? মুখে বলে দিলাম, এখন লিখে দিব সেটা বলেন। না ভাইয়া লাগবে না। আপনাকে যতবার আমি কাজ দিয়েছি আপনি ততবারই আপনি কি বলতেছেন যে আগে থেকেই আপনি একটা ধারণা নিয়ে বসে আছেন কি যে আমার কাজটা কেমন হয় না না হয়, আমি কাজটা করতে পারবো না না পারবো। ঠিক আছে, এই চিন্তা করে আপনি আর কাজই করেন না। আপনি যদি এই প্রসেসটা চালিয়ে যান, আপনি কখনোই কোনো কাজেই সাকসেস হতে পারবেন না, শুধুমাত্র গ্রাফিক ডিজাইনে না, কোনো কাজেই সাকসেস হতে পারবেন না। আমি বলে দিলাম, যদি চান লিখেও দিব। ঠিক আছে? লাবণ্য আপু, আপনার কি সমস্যা? ভাইয়া আমি টেমপ্লেট নিয়ে করি নাই, আমি যেটা করছি একটা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে ওই ওয়েবসাইটটা অর্ধেক করছি। এখন আমি অর্ধেকটা দিতে পারি, আমি না পুরোটা করি নাই, এখনো শেষ করতে পারি। আপনাকে পুরোটা কে দিতে বলছে? আপনি যতটুকু কাজ করছেন ততটুকু জমা দেন। আমি দাঁড়ান দিচ্ছি। ইয়াসমিনা ইমু আপু, আপনার কি বাট সমস্যা? আমি ভাইয়া স্ক্রিনশট নিয়ে করতে পারছি। আমি ওই যে একটা টেমপ্লেট যেটা একটা দেখালো না, উনি একটা টেমপ্লেট পিছনে রেখে ওটার মধ্যে জাস্ট ছবিটা দিয়ে দিল, ছবিটা পিছনে হয়ে গেল। আমি না ওটা মানে টেমপ্লেটের ভিতরেই করতে পারিনি। আমি কি করছি, স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের উপরে করছি। এখন আপনি দেখতে পারেন এখন এটা ঠিক আছে নাকি। দেখেন, উনি তো দেখিয়েছে যে জাস্ট কিভাবে একটা ফুল স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে ওটা কপি করতে পারেন। ঠিক আছে, সেটা দেখিয়েছে, কিন্তু মূলত কাজ তো সেটা না। কাজ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনি প্রত্যেকটা উপরে যে হেডার আছে হেডার দিবেন, তারপর টপ বার আছে, না আমি ওটা প্রথমে দিয়েছি, টপ বার মানে দিবেন, আলাদা তারপর আলাদা হেডার ফোল্ডার দিবেন, করে তারপর স্লাইডার ফোল্ডার দিবেন। করে যেটা করছি ওটা করেছি।
আচ্ছা, রেসপন্সিভ এবং নন রেসপন্সিভ যে ওয়েবসাইট যে দুই ধরনের হয়, একটা রেসপন্সিভ আর একটা নন রেসপন্সিভ, এই সম্পর্কে আপনারা বুঝেন, এই ব্যাপারটা বুঝছেন কে কে আর বুঝেন নাই কে কে বলেন? বা এখানে বলা হয়েছে যে আমরা যখন কোনো সাইট ভিজিট করি সেটা মোবাইলের ভিজিটটা হয় একরকম, তারপরে হচ্ছে ট্যাবলেট বা পিসির ভিজিটটা হয় অন্যরকম। তো সেজন্য হচ্ছে ক্লায়েন্ট যখন যেই ধরনের হচ্ছে এটা চায়, রেসপন্সিভ হচ্ছে এটা, তো সেজন্য হচ্ছে এর জন্য মোবাইলের জন্য একরকম ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে পিসির জন্য বা ল্যাপটপের জন্য হচ্ছে অন্যরকম করে, বা ট্যাবলেটের জন্য। আপনি যদি এই যে গ্রিড, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার ফটোশপটা? জি দেখেন, এটা মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া আছে আপনার 1920 পিক্সেলে, মেবি দেখি তো একটু। সরি, 1280 পিক্সেল, ঠিক আছে? 1280 পিক্সেলে এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া আছে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। আর আপনি যদি কাজ করেন, তো আপনাকে কাজ করতে হবে কিসের ভিতরে? আপনাকে কাজ করতে হবে কিন্তু অবশ্যই এই যে 1170 যে পিক্সেলটা আছে এর ভিতরে। আপনাকে আমি যে মার্ক করে করে দুইটা আলাদা বুঝিয়ে দিলাম, বুঝতে পারছেন? আপনারা যদি একটা ছবি নেন বা একটা যদি ব্যাকগ্রাউন্ডে যদি একটা ছবি দেন বা ইমেজ দেন, তাহলে সেটা পুরোটা 1280 যে পিক্সেল সেটার ভিতরেই দিতে পারবেন। বাট আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু কাজটা কিন্তু আপনাদের এই 1170 পিক্সেল এর ভিতরেই করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা কিন্তু একটা অ্যালাইনমেন্টের মতো, ঠিক আছে? ওয়াইডের একটা নির্দিষ্ট ব্যাপার আছে যে ওয়াইড এরকম হবে, ওয়াইড এরকম হবে, বাট হাইডের কিন্তু কোনো নির্দিষ্ট সাইজ নেই। হাইট 1080 একটা দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা ক্রপ করে করে বাড়িয়ে নিতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? ক্রপ টুলস ইউজ করে করে যেভাবে বাড়িয়ে নেয়, আপনারা চাইলে সেভাবে বাড়িয়ে নিতে পারবেন, অথবা কোথাও গিয়ে কেটেও নিতে পারবেন যদি হয়। তো আমার কথা হচ্ছে, আমি আজকে মানে টিউটোরিয়ালে যেগুলো বুঝিয়েছে, পাশাপাশি আরও কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে যে আসলে আপনার যে মাঝখানে যে ইমেজগুলো নেবেন, বা এই যে এনামুল হক ভাই যে ডিজাইনটা করছে সেখান থেকে বুঝিয়ে দেই। এনামুল হক ভাই কই? বা যে কোনো ইমেজ থেকে বোঝানো যায়। এই যে রিনা আপু একটা কাজ ভুল করছেন। রিনা আপু, আপনি কি আছেন? জি ভাইয়া। আপনি দেখেন, আপনি যে ইমেজের যে গ্যালারিটা নিয়েছেন এখানে কিন্তু ভুল করছেন। আপনি ইমেজ নিয়েছেন কয়টা বলেন তো? ভাইয়া ইমেজ নিয়েছে 8টা। ও সরি, 1 2 3 4 8টা, 8টা, ঠিক আছে ঠিক আছে, সরি আমি 5টা ভাবছিলাম। 8টা, হ্যাঁ তাহলে ঠিক আছে। এখানে মাঝখানে যে কাজগুলো করবেন বা ইমেজগুলো যে নেবেন, সেই ইমেজগুলো গ্রিপ অনুযায়ী 12 এর গুণিতক অনুযায়ী হবে। 12 এর গুণিতক, 12 এর গুণিতক বুঝেন? 12 এর গুণিতক কত কত বলতে পারেন? 1 2 3 4 6, এটা হচ্ছে 12 এর গুণিতক। তো ইমেজ দিলে আপনি একটা ইমেজ নিয়েই পুরোটা ফিল আপ করে দিতে পারবেন, অথবা দুইটা ইমেজ নিয়ে 6টা করে, এখানে যে 12টা যে ঈদের দাগ টানা আছে বা গ্রিড যেটা আছে যাই বলেন, তো 6টা করে পূরণ করে তারপরে দিতে পারবেন। অথবা আপনারা চাইলে 4টা করে 3টে দিতে পারবেন, অথবা 3টে করে 4টা দিতে পারবেন, অথবা 2টে করে 6টা ইমেজ দিতে পারবেন। কিন্তু এখানে যে 5টা ইমেজ দিবেন, অর্থাৎ 5টা ইমেজ নিলে কিন্তু তাহলে আপনাদের এগুলো মেনটেন হবে না। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে বলছি? আপনারা যেটাই নেন আপনাদের এই গ্রিপগুলো মেনটেন করে 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 তারপরে ইমেজগুলো বসাতে হবে, যদি মাঝখানে ইমেজ বসাতে চান। কি বলছি বুঝতে পারছেন? বাট লেখার ক্ষেত্রে কিন্তু ওই রকমের নেই। লেখার ক্ষেত্রে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক থাকলেই হলো। অর্থাৎ আপনি এই জায়গাটার ভিতরে লিখতে চাচ্ছেন, তো এই জায়গাটার ভিতরে আপনি জাস্ট আপনার লেখাটা, উপরের যেসব লেখা থাকে বা যেগুলো থাকে হেডার বা ফুটার, হেডার বা টপার বার যেগুলো থাকে, ঠিক আছে, এগুলোর সাথে একটু অ্যালাইন থাকলেই হচ্ছে। খুবই ইজি। আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন, বারবার কপি করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। এবং সবার নিচে যেগুলো থাকে সেগুলোকে কি বলা হয় জানেন? ফুটার বলা হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া।
আর উপরের অপশনগুলোকে কি বলা জি হয়? ভাইয়া। নেভিগেটর বলা হয়। হেডার জি ভাই উপরের অপশনগুলোকে নেভিগেটর বলা হয়। নেভিগেটর নেভিগেটর বলা হয়। তারপর আরো কিছু কিছু কাজ আছে, যেমন হোভার। হোভার সম্পর্কে কে কি বুঝছেন বলেন তো? হোভার হোভার জিনিসটা কি? ভাইয়া হোভার হচ্ছে যখন মাউস নিয়ে যাওয়া হয় তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো একটা ছবির উপরে যখন মাউসটা নিয়ে যাওয়া হয় তখন সেটার কালারটা চেঞ্জ হয়ে যায়। সেটা আপনাকে জাস্ট একটু যে কোনো একটা ইমেজ দিয়ে বুঝিয়ে দিলেই হবে যে প্রত্যেকটা ইমেজের আসলে একটা ইমেজের উপর আপনি মাউসের ক্লিকটা রেখে সেই ইমেজটার কালারটা যেভাবে হবে সেভাবে জাস্ট একটা কালার দিয়ে একটা শেপ দিয়ে সেটা একটু বুঝিয়ে দিলে হবে যে এই কোনো একটা ইমেজের উপর যদি মাউস পয়েন্টারটা নেওয়া হয় তাহলে এটার কালারটা এমন হবে। বাকি যে কাজটা সেটা ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইনার যারা আছে তারা করে নেবে। কি বলছি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। কি খুব ইজি না বলেন? কাজগুলো কি খুব কঠিন বলেন? খুব ইজি কিনা বলেন? ইজি আসলে ভাই প্র্যাকটিস করতে করতে হয়তো অনেক বেশি ইজি হয়ে যাবে, একদম প্রেসার হওয়ার কারণে হয়তো আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক। তো এভাবে করে আপনারা যে যে কাজগুলো করছেন। আর ইএসপি নিমু আপু, আপনি তো কোনো কথাই বলতেছেন না। আপনার কি সমস্যা? আপনি কোনো কাজ জমা দেন না, কিছু না? বলেন তো আপনার কি সমস্যা, কি বলেন? ইএসপি নিমু আপু, কথা বলেন। আমি এখনো রিলেট আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে জোরে বলেন। আসলে কাছে এখন রিলেটেড হচ্ছে তো এখানে বুঝি না, আপনার কথা কেউই বুঝতেছে না, কেউই শুনতেছে না। হ্যালো, ইয়াসমিন নিমু আপু। আচ্ছা, জেসমিন আক্তার আপু, আপনি আপনার শারীরিক অবস্থা কি একটু বলেন তো, কতটা সুস্থ আপনি? ইয়াসমিন নিমু আপু, আপনি কমেন্ট করেন, আপনার কথা শোনা যাচ্ছে না। জেসমিন আপু বলেন, আপনার কি অবস্থা? ভাইয়া আমি নেক্সট উইক থেকে ইনশাল্লাহ ট্র্যাকে আসার খুবই চেষ্টা করবো। মানে এখন অনেকটাই মানে রিকভারির দিকেই আছি আমি। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে সামনের সপ্তাহ থেকে কাজ জমা দেওয়ার ট্রাই করবেন, এই তো? ট্রাই না ভাইয়া, আমি দিব ইনশাল্লাহ। এই যে মনে করেন যে আপনাদের আজকে মনে হয় 18তম ক্লাস মোটামুটি। তো 18টা ক্লাসে আপনি কি শিখলেন? আপনি কি বলতে পারবেন জেসমিন আক্তার আপু? হ্যাঁ, আমি ক্লাসগুলো ফলো করতেছি, নোট করতেছি। এখন আমার প্র্যাকটিস শুরু হলে আমি পুরোপুরি বলতে পারবো, কারণ আমি জাস্ট দেখতেছি। এখন আসলে আমি যদি বলতে চাই মানে কি বলবো এটাও অনেক বড় ব্যাপার, অনেকগুলো ক্লাস চলে গেছে। তো এখন যেটা হবে যে আমি ফ্রাইডে স্যাটারডে যে দিনগুলো আমি মানে ফাঁকা পাবো ওই দিনগুলো আমি ফুললি ভাবে হচ্ছে যে আহ, জিনিসগুলো প্র্যাকটিস করে তখন আমি বলতে পারবো। এখন যদি বলতে চাই আসলে আহ, আমি বলতেও পারবো না আসলে ওইভাবে। আচ্ছা, আকমাম হোসেন ভাই, আপনি কি কাজ জমা দিয়েছেন? আমি আপনার নাম তো মনে হয় দেখি নাই। না ভাইয়া, কেন কাজ জমা দেন নাই কেন? ভাইয়া আমি কাজ করা শুরু করছি একটু আগে। একটু আগে কেন শুরু করছেন? গতকালকে কি করছেন? গতকালকে একটু বাইরে ছিলাম ভাইয়া। বাইরে ছিলেন? যদি গতকালকে ক্লাসটা হইতো তো 2 ঘন্টা তো আপনার ওখানে বসে থাকতে হতো নাকি? আপনি তো জি ভাইয়া। তো ক্লাস শুরু হওয়ারই তো একটা মেন্টালিটি নিয়ে আপনি আমাকে ফোন দিছিলেন যে আজকে কি ক্লাস হবে কিনা। তো ওই 2 ঘন্টা তো প্র্যাকটিস করতে পারতেন, পারতেন না? জি ভাই পারতাম। তাহলে এটা কেন করলেন না বলেন? 2 ঘন্টা যদি টিউটোরিয়ালটা দেখে দেখে প্র্যাকটিস করতেন, আপনি অন্ততপক্ষে একটা অন্য একটা ওয়েবসাইট কপি করে দেখিয়ে দিতে পারতেন।
2 ঘন্টা সময় লাগবেও না, বুঝছেন? ভাইয়া একজন মেসেজ করেছে সম্ভবত। হ্যাঁ দেখছি, উনি এখনো রিলেটিভসের বাসায় আছে, তাই কাজ করা হয়নি। ঠিক আছে, আপনি থাকেন, আপনার রিলেটিভসের বাসায় থাকেন, সমস্যা নেই, কাজ করার দরকার নেই। যাই হোক, আমি আমার কাজ দেখিয়ে যাচ্ছি, আপনাদের মন চাইলে আপনারা কাজ করেন, মন না চাইলে কাজ করেন না, ঠিক আছে? তো ওয়েব টেমপ্লেট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কার কি কোশ্চেন আছে বলেন? যারা কাজ করছেন তাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন, আর যারা কাজ করেন নাই তারা চুপ যান। যারা ওয়েব টেমপ্লেট নিয়ে ঘাটাঘাটি করছেন, মূলত একটু দেখছেনও, টিউটোরিয়াল দেখছেন, যারা যারা অন্তত পক্ষে, তাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন। যে আমি এখান থেকে বুঝি না, বা এভাবে কিভাবে করতে হবে, বা এটা কি। তপু সরকার, ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। জি ভাই, আমি বলছিলাম যে ওই ওয়েবসাইটের যে ফন্ট গুলা ইউজ করে, ওইটা আমি সেম টু সেম কিভাবে কপি করব? এখন ফন্টের নাম তো আমরা সব জানি না। ফন্টের নামটা তো জানেন না, ফন্টের নামটা জানার জন্য একটা টুলস দেখিয়ে দিছে না, কি যেন টুলসটার নাম, দাঁড়ান আমার। ভাই ওখানে এক্সটেনশন দেখানো হয়েছে। হ্যাঁ এক্সটেনশন দেখানো আছে। ওটা হচ্ছে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডের পিছনে হচ্ছে ইমেজ সেটআপ করতে পারি? সেটা ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নিয়ে সেই লেয়ারে একটা ইমেজ দিলেই হবে। জি, এখানে কি HTML এর কোনো ইউজ হবে? কারণ ওয়েব পেজে তো HTML এর ইউজটা হয়। HTML এর ইউজ আপনি কেন করবেন ভাই? আপনি তো জাস্ট একটা ডামি তৈরি করবেন, ডামি। আপনারা অনেক সময় দোকানে ফোন কিনতে গেলে আপনাদেরকে ডামি ফোন দেখানো হয় না, ওর ভিতরে কোনো ফাংশন থাকে, ওর ভিতরে কিছু থাকে, জাস্ট ডামি দেখানো হয়। এটা জাস্ট এরকম একটা ডামির মতো একটা, অর্থাৎ উপরে দিয়ে সবকিছু ফিটফাট বা চকচকে দেখা যাবে, বাট আসলে এটা মূলত লাইভে কোনো কাজ করবে না, কোনো ক্লিক করলে কোনো কাজ করবে না, কিছুই হবে না। জি ভাই, বুঝতে পারছেন? মানে বুঝতে পারছি ভাই, এটা দেখে দেখে টেকনোলজিক্যাল কোনো প্রাণ থাকবে না, টেকনোলজিক্যাল কোনো প্রাণ থাকবে না, টেকনোলজিক্যাল কোনো কাজ থাকবে না, জাস্ট এখানে আপনার ডিজাইনটা থাকবে শুধুমাত্র। এইটা দেখে দেখে যারা ওয়েব ডিজাইনার আছে, ডেভেলপার আছে, তারা কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ইনফরমেশন, আরেকটা কোশ্চেন ছিল, ইনফরমেশন আর্কিটেকচার এই বিষয়টা কি একটু যদি বলতেন ওয়েব টেমপ্লেটে? ইনফরমেশন আর্কিটেকচার ব্যাপারটা হচ্ছে যে জাস্ট আপনি ইনফরমেশন নেবেন, তারপরে মনে করেন যে ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে এটা একটা ওয়েব টেমপ্লেটের একটা ক্যাটাগরি বলতে চলা গেলে, বুঝতে পারছেন? আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজও করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কি বলবো, মানে কোনো কাজে যদি আপনি ইনফরমেশন নিয়ে ইনফরমেশন না যে টেকনোলজি বা যেটা নিয়ে কাজ করবেন সেই বিষয়ে, এটা ইনফরমেশন টেকনোলজি তো আহামরি এরকম কিছুই না। না ভাই, ইনফরমেশন আর্কিটেকচার টেকনোলজি না ভাই, এটা বুঝছেন? ইনফরমেশন আর্কিটেকচার এটা আপনি কোথায় শুনছেন ভাই? শুনছিলাম ওই যে ঘাটাঘাটি করতেছিলাম তো ভাই, তারপর দেন হচ্ছে গতকালকে দেখছিলাম এটা ভিডিও প্লাস হচ্ছে গুগলের বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করছিলাম, তো তখন বলছিল যে এক্সপ্লেন হোয়াট ইজ ইনফরমেশন আর্কিটেকচার। তো দেন এটা হচ্ছে একটু দেখছিলাম, মানে এটার বিভিন্ন পার্ট কোশ্চেন আসছে, তো ওই জন্য পরে এই জন্য কোশ্চেনটা করলাম। ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে আপনার যে আপনি যদি কোনো ওয়েব টেমপ্লেট করতে চান, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটার আপনার একটা সাবজেক্ট মানে বিষয় হচ্ছে বা ক্যাটাগরি হচ্ছে। আচ্ছা শরীফুল ইসলাম ভাই এখন জয়েন করেছে। শরীফুল ইসলাম ভাই,
হ্যালো শরীফুল ইসলাম ভাই, আপনি কি আপনার বাকি কাজটা কি জমা দিয়েছেন? হ্যালো 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 আচ্ছা, যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। তো ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা যে ডিজাইন করবেন, ঠিক আছে? কি জানো প্রশ্নটা কে জানো করছেন ভাই? ভাই আমি ভাই তোহা ভাইয়া বলছিলাম কোশ্চেনটা। ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন তার একটা আর্কিটেকচার আপনার প্রথমে তৈরি করতে হবে। সেটা হচ্ছে আপনার স্কেচ বলা হয় এটাকে। আপনি খাতায় বলেন বা বোর্ডে বলেন, যেভাবে পড়েন, যে আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করবেন, ঠিক আছে, এটাকে প্রথমে স্কেচে একটা রূপান্তর করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? স্কেচ জি ভাই ধন্যবাদ, বুঝতে পেরেছি। মানে আগে একটা স্কেচ, ওইটার একটা আর কি ভাই হচ্ছে প্রাইমারি একটা স্কেচ আঁকতে হবে, তারপর দেন ওইটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে আমার হচ্ছে ইয়ার জ্ঞান দিয়ে, মানে আমার হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে। হ্যাঁ, আপনি প্রথমে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে যেভাবে পারেন একটা বোর্ডে বা একটা খাতায় আপনি প্রথমে করবেন, ওটাকে নিয়ে দাগ 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 দিয়ে যে হ্যাঁ আমার ওয়েবসাইটটা এভাবে হবে, এখানে টপ বার থাকবে, এখানে হেডার থাকবে, এখানে আপনার স্লাইডার থাকবে, এখানে এইরকম স্লাইডের ডিজাইনটা এরকম হবে, স্লাইডের যে নেভিগেশন বারটা এভাবে হবে, তারপর নিচের ফুটারগুলো এভাবে হবে, এখানে এতগুলো ইমেজ থাকবে, মানে এই বিষয়ে রাফ করা, সোজা কথা, এটাকে বলা হয় ইনফরমেশনাল আর্কিটেকচার। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি ভাই ধন্যবাদ। ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই। সেটা হচ্ছে একটু মানে পড়াশোনার বাইরে কোশ্চেনটা। সেটা হচ্ছে ভাই আমার তো ভার্সিটির জন্য অনেক কষ্ট হয়ে যায় আসলে, এখানে ক্লাস করার সময় অনেক সময় টাইমিংও মেলে না। ভাই আপনার কি এমনি ভাই এটার বাইরে কি কোনো পার্সোনাল কোনো কোর্স করান কিনা, এটা একটু জানার ইচ্ছে ছিল। এর বাইরে আমি এখন পর্যন্ত কোনো পার্সোনাল কোর্স করাই না। আর যদি পার্সোনাল কোর্স করাই সেটা কিন্তু ফ্রি হবে না, কখনো অবশ্যই পেইড হবে। জি ভাই এটা তো অবশ্যই, পার্সোনাল কোর্স তো ভাই ফ্রি। জি ভাই, ভাই যদি একটু মানে একটু ব্যবস্থা করতেন তাহলে আমাদের জন্য হয়তো ভালো হতো। এখন আমি দেখেন, আমি এখন এলইডিপির আন্ডারে আছি, ঠিক আছে? আমি এখানে জব করি, সো পার্সোনাল এইসব বিষয় নিয়ে এভাবে কথা বলা ঠিক না। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনার তো বোঝা উচিত ব্যাপারটা, বুঝেন না আপনি? জি ভাইয়া বুঝেছি। ওকে, যাই হোক, তো আর কারো কোনো কোশ্চেন নাই নাকি? তো তোহা ভাই, আপনি কি আজকের সন্ধ্যার ভিতরে বা বিকেলের ভিতরে কি কাজ জমা দিতে পারবেন? আজকে ভাই চেষ্টা করব। নাকি আপনার আজকেও ভার্সিটি আছে? জি ভাই ভার্সিটি আছে 11টা থেকে। ইভেন একটা হচ্ছে যে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ভাই। আমাদের হচ্ছে 11টা থেকে, দাঁড়ান একটু বলতেছি, যে কোভিড-19 এর উপর ভাই একটা কাউন্সিলিং আছে, এই যে সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স ডিউরিং কোভিড-19। এটা হচ্ছে ভাই এই যে আগস্টের 12 তারিখ 2020। কোন ভার্সিটিতে পড়াশোনা করেন? ভাই বিউপিতে। বিউপি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাই। এই তো তো আজকে কি পারবেন, আজকে সন্ধ্যা বা রাত্র যে কয়টা বাজুক, যে আপনি এই কাজটা জমা দিয়ে তারপরে অন্য কাজ করবেন, সেটা কি পারবেন? ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব ভাই, অবশ্যই। ওকে ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আসলে অন্য একটা বিষয় বুঝাবো, তো অন্য একটা বিষয় বুঝিয়ে তারপরে আপনারা তো জানেন যে গত ক্লাসে আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অল্প একটু নিয়ে গিয়েছিলাম, জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে মানসিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়েছিলাম। তো এরপর আমরা সরাসরি একেবারেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। আপনাদের ডিজাইনগুলো চলতে থাকবে ফটোশপে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যতদিন আমরা ডিজাইন স্টার্ট না করতেছি, যতদিন পর্যন্ত টুলসের সাথে পরিচিত হচ্ছি, ততদিন পর্যন্ত প্রতিদিনই আপনারা একাধিক কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। কি বলছি বুঝতে পারছেন? এই কাজে যেন ভুল না হয়। আর এই আত্মীয়ের বাড়ি বা গেস্টের বাড়ি বা মেহমানদের বাড়ি মানে বেড়াতে যাওয়া জিনিসটা একটু এখন কম করেন না,
এটা তো সামনে কত সময় আছে, তখন করবেন। এখন এই করোনার ভিতরে কেউ কারো বাড়ি বেড়াতে যায়, কেউ কারো ঘরে ঢুকতে দেয়? আমি তো জানি না। ইয়াসমিন ইমু আপু, আপনি গুরুত্বপূর্ণ কাজ রেখে তারপরে আপনি মানে আরেকজনের বাড়িতে বেড়াচ্ছেন। যাই হোক, সেটা আপনার ব্যাপার। আপনি আসলে কোর্সটা কতটুকু গুরুত্বপূর্ণভাবে নিয়েছেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। তো বাকি যারা আছেন, ঠিক আছে, আপনারা যারা কোর্সটার ব্যাপারে গুরুত্বভাবে দেখছেন কোর্সটাকে, যারা আসলে কাজটা শিখতে চান এবং ভবিষ্যতে ভালো মানের একজন ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে যে হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি এবং যে কাজগুলো করাচ্ছি সেগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। কি বলছি বুঝতে পারছেন সবাই? ওকে, ঠিক আছে। তো আমরা ফটোশপের অন্য একটা কাজে চলে যাব আজকে। এটা যেহেতু বুঝতে পারছেন, এবং এটা তো প্র্যাকটিসের উপর প্র্যাকটিস, অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইট যখন কপি করবেন, 4-5টা 10-20টা যখন ওয়েবসাইট কপি করা হয়ে যাবে, তখন আপনার নিজের, এবং এখান থেকে কিভাবে আর্নিংটা হয় সেটা তো আমি আপনাদেরকে হয়তো বলিনি, যে এটা কিন্তু আসলে মূলত এর অর্ডার খুব কম পাবেন। আপনার ফাইবারে হোক বা অন্য কোথাও হোক, কন্টেস্ট হোক, এগুলো একটু কম পাবেন। বাট আপনি থিম ফরেস্ট বা মনে করেন যে সব রিসেলেবল মার্কেট প্লেস যেগুলো আছে, এগুলোতে যদি আপনি আপনার কাজগুলো আপলোড করে রাখেন, তো সেক্ষেত্রে সেখান থেকে যদি সেল হয়, সেখান থেকে সেল থেকে আপনি একটা বেনিফিট পাবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি ভাই, জি ভাই। টিউটোরিয়ালের বিষয়টা সম্পর্কে একটু বলা হয়েছিল সম্ভবত, মধ্যে টিউটোরিয়াল লিংকটা দিয়েছিল। ও আচ্ছা, যাই হোক। ভাইয়া একজন বোঝে না এমন সম্ভবত। জি ভাইয়া। হ্যাঁ, ইসাদুল ইসলাম লিমন ভাই বলেন। কি ভাইয়া বললাম, আপনি মাত্র যেভাবে বললেন মানে আর্নিং এর ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন তাহলে বুঝতে পারতাম ভালো। আর্নিং এর ব্যাপার হচ্ছে, আপনি হয়তো ফাইবারে যদি গিগ খুলেন হয়তো অর্ডার পাবেন, কিংবা মানে ওই রকম ভাবে আসলে কি এগুলো আসলে ওইভাবে হয় না। তো এগুলোতে এইসব কাজগুলো মূলত আপনার থিম ফরেস্ট যে ওয়েবসাইটটা আছে, আমরা জানি এনভাটো মার্কেটের আন্ডারে থিম ফরেস্ট একটা ওয়েবসাইট আছে। আপনি ওখানে চাইলে কন্ট্রিবিউট হয়ে ওখানে আপনি আপলোড করতে পারেন, ওখানে কাজ করতে পারেন, ঠিক আছে। ওখানে আপলোড করলে আপনি যদি অনেকগুলো এরকম ওয়েব টেমপ্লেট আপলোড করেন, তো সেখান থেকে যদি সেল হয়, তো সেলের একটা বেনিফিট আপনি পাবেন। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। শরীফুল ইসলাম ভাই, আপনি কি আপনার বাকি কাজটা কমপ্লিট করছিলেন? আপনি কিন্তু কোনো কথা বলেন নাই। আচ্ছা, যাই হোক, শরীফুল ইসলাম ভাই হয়তো কথা বলবেন আজকে। ভাইয়া একটা কথা ছিল। আর রিনা আপু বলেন। ভাই আমরা বিটে কেন কাজ করি না, শুধু কন্টেস্টে করি? বিটের বিষয়টা যদি একটু বলতেন। ক্লিয়ার আগে না। কন্টেস্টে ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে কন্টেস্টে আপনাদেরকে অ্যাটেন্ড করাচ্ছি, বিটে কেন করাচ্ছি না সেটা হচ্ছে কি, দেখেন কন্টেস্টে আপনি যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে যদি ক্লায়েন্ট কি ব্রিফিং দিল বা ক্লায়েন্ট কি ডিসক্রিপশন দিল, সেই ডিসক্রিপশন অনুযায়ী আসলে কাজটা কেমন হবে সেটা কিন্তু আপনারা অন্য যে এন্ট্রিগুলো আছে সেগুলো দেখে বুঝতে পারেন। ক্লায়েন্টের ডিসক্রিপশনটা পড়বেন, পড়ার পর আপনার মাথায় কি আসে এবং অন্যরা কিভাবে এন্ট্রি করলো এর বিষয়ের ভিতরে পার্থক্য করবেন। পার্থক্য করার পর আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্ট কেমন বললে আসলে কাজটা কেমন করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে প্রথমে আগে ধারণা নিতে হবে। আপনার সরাসরি যদি বিটি চলে যান, বিটি চলে গেলে কি হবে, আপনাকে যদি ক্লায়েন্ট একটা মেসেজ দেয়, আপনি সাথে সাথে মেসেজটা আমাকে পাঠাবেন যে স্যার ক্লায়েন্ট এইটা বলতেছে, এখন আমি কি করব। তারপরে আরেকটা মেসেজ দিবে, সাথে সাথে আমাকে পাঠাবেন, স্যার ক্লায়েন্ট তো এখন বলতেছে এইটা, এখন আমি কি করব। স্যার ক্লায়েন্ট তো এটা এডিট চাচ্ছে, তো এখন আমি এটা কিভাবে এডিট করব। স্যার ক্লায়েন্ট তো কাজটা পছন্দ করে না, নতুন করে করতে বলতেছে, তো আমি নতুন করে কিভাবে বলবো। মানে প্রত্যেকটা জিনিসই আমাকে বারবার, মানে যে কয়টা মেসেজ করবে দেখা যাবে প্রত্যেকটা মেসেজই আমাকে আবার ফরওয়ার্ড করবেন, আমার বুঝিয়ে দিতে হবে, তারপর আপনারা সেটা সেভাবে করবেন। তো শেষ পর্যন্ত দেখা যাবে ক্লায়েন্ট আপনার ছুটেই যাবে, চলেই যাবে, আপনি আর ক্লায়েন্টটা পাবেনই না, আপনাকে ক্লায়েন্ট কাজটা ক্যান্সেল করে চলে যাবে, এরকম হতে পারে। বাট অনেকগুলো কন্টেস্টে যদি অ্যাটেন্ড করেন, এখন তো কি বলে বিজনেস কার্ডের কন্টেস্ট অ্যাটেন্ড করতেছেন, সামনে তো লোগো ডিজাইন যখন শেখাবো তখন লোগো ডিজাইনের কন্টেস্ট অ্যাটেন্ড করবেন। তো কন্টেস্টে অ্যাটেন্ড করলে হবে কি,
দেখা যাবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনি অল্পতেই বুঝে যাবেন। ক্লায়েন্টের কথা শুনে বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি অল্প কিছুর মাধ্যমে আপনি বুঝে যাবেন যে ক্লায়েন্ট মূলত কী চাচ্ছে। এটা আসলে খুব বড় একটা বিষয়, আপনারা হয়তো অনেকে বুঝেন না যে ক্লায়েন্ট কী চাচ্ছে সেটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি কিন্তু ক্লায়েন্টকে যত ভালোই ডিজাইন দেন আপনি কিন্তু আসলে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনাকে আগে বুঝতে হবে যে ক্লায়েন্ট কী চাচ্ছে, ক্লায়েন্টের সাথে কথা বলে সেটা আপনাকে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে। ক্লায়েন্ট কী চাচ্ছে, কতটুকু চাচ্ছে, কী সাইজের চাচ্ছে, কী কালারের চাচ্ছে, তার কাছ থেকে কাজের স্যাম্পল চাবেন। এরকম করে করে আপনারা ক্লায়েন্টকে আপনি কীভাবে বুঝতে হয়, কন্টেস্টে অ্যাটেন্ড করলে সে ক্লায়েন্টকে কীভাবে বুঝতে হয় সেটা বুঝতে পারবেন। ক্লায়েন্ট কী ডিসক্রিপশনে লিখে দিল আর শেষ পর্যন্ত কি উইন হলো, তাহলে বুঝতে হবে যে এইরকম ডিসক্রিপশন লিখে দিলে আসলে এর কাজটা আমাকে এই ক্যাটাগরিতে করতে হবে। বিজনেস কার্ড দিয়ে দেখেন যে একজন ক্লায়েন্ট তার বিজনেস কার্ডের রিকোয়ারমেন্টে এরকম লিখে দিল যে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। তো শেষ পর্যন্ত গিয়ে সে যে বিজনেস কার্ডটাকে আর কি করলো, কি বলে, উইন করলো। তো সেটা দেখে তো বুঝতে পারছেন যে আসলে সে ক্লায়েন্টটা এভাবে ব্রিফিং দিয়েছে বা এভাবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে, বাট সে এরকম একটা বিজনেস কার্ডকে সে উইন করলো। তার মানে হচ্ছে তার ক্লায়েন্টের কথা যেভাবে বলছে সে অনুযায়ী কাজটা এভাবে করতে হবে। এই জন্য আসলে আপনাদের কন্টেস্টে অ্যাটেন্ড করা। বিট করতে পারবেন, সমস্যা নাই, বিট করতে পারবেন, বিটের সময় চলে যায় না, ঠিক আছে। কন্টেস্টের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, বাট বিট যখনই আসে আপনারা বিট করতে পারবেন। এবং বিট করার সিস্টেমও আছে, আমি বুঝিয়ে দেবো যে কীভাবে বিট করলে আসলে কাজ আপনি পেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পোর্টফোলিও স্ট্রং থাকতে হবে। আগেই বলছি, বিট করার ক্ষেত্রে পোর্টফোলিও স্ট্রং থাকতে হবে। পোর্টফোলিও না থাকলে বিট করে কাজ পাবেন না। আপনারা যে ডিজাইনগুলো করতেছেন সেগুলো কি পোর্টফোলিওতে আপলোড করতেছেন? কেউ কথা বলতেছেন না। আপনারা কি ভাইয়া আমরা যে কার্ড ডিজাইন করি এখন, শুধু এইগুলা যদি পোর্টফোলিওতে অ্যাড করি তাহলে তো শুধু কার্ডের ডিজাইনে থাকবে। এখন কার্ড ডিজাইন করেন, এরপর লোগো আসতেছে না, আপনি এখন কার্ড ছাড়া অন্য কাজ তো পারেনও না, পারেন না ভাইয়া? তাহলে এইগুলাই এখন আপলোড করেন। আচ্ছা, পোর্টফোলিও ছাড়া বিট যে করবেন, পোর্টফোলিও ছাড়া জিন্দেগিতেও কাজ পাবেন না। আপনার শুধু চেহারা দেখে আপনাকে কেউ কাজ দেবে না, কাউকেই কাজ দেবে না, বুঝতে পারছেন? আপনার পোর্টফোলিও থাকতে হবে, অনেক ভালো মানের একটা পোর্টফোলিও থাকতে হবে, যেখানে দেখা যাবে যে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করছেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছেন, সেগুলো আপলোড থাকতে হবে। কি বলছি বুঝতে পারছেন? পোর্টফোলিও থাকবে না আর আপনি গিয়ে বিট করবেন আর আপনাকে এমনিতেই কাজ দিয়ে দেবে। বিট কি আপনি একা করবেন? একটা কাজের জন্য দেখা যায় 100, 200, 300, 400 মানুষ বিট করে, এবং প্রত্যেক জন্য দেখা যায় ম্যাক্সিমামেরই তাদের রিভিউ থাকে। তারা অনেক ভালো ডিজাইনার, তাদের রিভিউ থাকে, ঠিক আছে। অনেক ক্লায়েন্টের রিভিউ থাকে, তারা 10টা 12টা কাজ কমপ্লিট করছে, এরকম রিভিউ থাকে। তো সেখান থেকে আপনি একজন মানুষ গিয়েই হঠাৎ করে একটা কাজ বিট করবেন আর সাথে সাথে কাজটা পেয়ে যাবেন, এত সোজা সবাই করতো। আপনি পোর্টফোলিও আগে স্ট্রং না ভাইয়া, জাস্ট আমি জানার জন্য যে বিটটা আসলে আমি সবাইকেই বলতেছি, শুধু আপনাকে বলতেছি না, সবাইকেই বলতেছি, পোর্টফোলিও খুব স্ট্রং পোর্টফোলিও করেন, খুব ভালো মানের পোর্টফোলিও করেন। পোর্টফোলিও যত ভালো হবে আপনার ফিউচার তত ব্রাইট হবে। পোর্টফোলিও খুব ভালো করেন, পোর্টফোলিও ছাড়া কাজ পাবেন না, বলে দিলাম, প্রত্যেকের ক্ষেত্রে বলে দিলাম। যে কাজটাই খুব সুন্দর হবে সেই কাজটাই পোর্টফোলিওতে আপলোড করে দেন, ঠিক আছে? কি বলছি বুঝছেন সবাই? তার আগে বলেন তো, বিহান্সে এখনো অ্যাকাউন্ট খুলেন নাই কে কে? বিহান্সে এখনো অনেকেই আছেন অ্যাকাউন্ট খুলেন নাই, বাট বলতেছেন না। আমি যদি এখন চাই যে হোয়াটসঅ্যাপে সবার বিহান্সের লিঙ্কটা দিয়ে দেন, প্রোফাইলের লিঙ্ক সবাই দিতে পারবেন? কাজ থাকা লাগবে না ভিতরে, বাট আপনার প্রোফাইলের যে লিঙ্ক সেটা একটু দিয়ে দিবেন, পারবেন? কে কে পারবেন বলেন তো? আমি পারবেন না কে কে?
পারবেন না কে কে বলেন? তোহা ভাই কি করছেন? হ্যাঁ আমি খুলিনি আপনি এখনো খুলেন নাই? আচ্ছা আপনার কথা বাদ দিলাম, আপনি তো অসুস্থ। ভাই আমিও খুলি নাই। ইসাদুল ইসলাম লিমন ভাই এখনো পোর্টফোলিওতে খুলেন নাই। খুব ভালো কাজ করতেছেন ভাই, আপনারা আপনাদের কাজে খুবই সন্তুষ্ট। এদের সাথে বেশি কথা বলে লাভ নেই। যাই হোক, আমার যা বুঝানো সেগুলো বুঝিয়ে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? ইসাদুল ইসলাম লিমন ভাই, আপনার ব্যাপারে একটা কথা বলে দিই, ঠিক আছে? যেটা বলছিলাম সেটা আবারও রিপিট করি। আপনি যদি এভাবে চলতে থাকেন হবে না। কি বলছি বুঝছেন? জি ভাইয়া। যদি কাজটা করতে চান, আপনি যদি গ্রাফিক ডিজাইনার, একজন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার হতে চান, এখনো মন মানসিকতা চেঞ্জ করেন, ঠিক আছে? তাহলে এখনো সময় আছে, করতে পারেন। আর যদি এভাবে চলতে থাকেন, আপনি যদি মনে করেন যে না আমার এভাবে রানিং থাকবেন, তাহলে আমি মনে করবো যে আসলে, আমি বলবো যে আসলে আপনার তাহলে এখান থেকে আসলে ওইভাবে কিছু করতে পারবেন না, ঠিক আছে? আপনি একটা কাজ করার আগেই সেটা ভয় পেয়ে সেটা স্টপ করে দেন, কাজটা কেমন হবে সেই চিন্তা করে এই কাজটা স্টপ করে দেন। আপনাকে দিয়ে কি হবে বলেন? কোনো কাজই তো হবে না। ভালোর জন্য বলতেছি ভাই সবাইকে। যাই হোক, আজকে আপনাদেরকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে দেখাবো। এই যে ইমেজ থেকে যে আপনাদের সেদিনকার লেভেল দেখিয়েছিলাম, আরও কিছু কিছু জিনিস দেখিয়েছিলাম। তো আজকে আপনাদেরকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে কিছু, ইমেজ যে অপশনটা আছে সেটা সম্পর্কে কিছু দেখিয়ে ফটোশপের ইতি টানার চেষ্টা করব। নেক্সট ক্লাস থেকে একদম পার্মানেন্টভাবেই আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানাবো। আর প্রতিদিন কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? কন্টেস্ট কি আপনারা নিজেরা অ্যাটেন্ড করবেন না আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা বলেন? ভাই আমি রাত দিনও 2টা কার্ড করছিলাম। হ্যাঁ, আমি রাত দিনে 2টা কার্ড কন্টেস্টে দিছিলাম, কন্টেস্টে অ্যাড করছিলাম। সেটা কি গ্রুপে আপলোড করছিলেন? না ভাইয়া করা হয়নি। আলমগীর ভাই কি যেন বলছিলেন? আলমগীর ভাই আচ্ছা দেখি আমাদের। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া গত 2 দিনে আমি 2টা ডিজাইন করছি কি কার্ডে। হ্যাঁ আলমগীর ভাই আপনার কথা বুঝতে পারছি, যে লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ আপু কি বলছিলেন? হ্যাঁ ভাইয়া 2 দিনে আমি 2টা কার্ডের ডিজাইন করছি। এখন তার ডেট ছিল হচ্ছে 3 দিন করে, তার আগেই উইন হয়ে গেছে, আমি আর সাবমিটই করতে পারি নাই। ও আচ্ছা, ব্যাড লাক আপনার, বুঝছেন? কিছু করার নেই, এরকম হয়। হ্যাঁ ডেডলাইনের আগেই কি উইন করে দেয়? হ্যাঁ ডেডলাইনের আগে যদি ক্লায়েন্টের কোনো কাজ পছন্দ হয়, সে চাইলে যে কোনো সময় উইন করে দিতে পারে, এটা তার ইচ্ছা। ভাই এরকম রিনাপুর যেরকম হয়েছিল এরকম আমি একটা কাজ সাবমিট করছিলাম, পরবর্তী দেখা যাচ্ছে কি একটা কার্ড রেখে বাকি সবগুলো, 2টা কার্ড রেখে বাকি সবগুলো কার্ড রিজেক্ট করে দিয়েছে। ওই 2টার মধ্যে একটাকে অনেক আগের থেকে 5 স্টার দিয়ে রাখছে, ওইটাকে হচ্ছে ফাইনালি হচ্ছে উইন ঘোষণা করছে। আর একটাকে হচ্ছে দেয় নাই, কোনো স্টার দেয় নাই। যাই হোক,
ডাউনলোড করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সে ছবিটার আবার দাঁড়ান ইমেজটা কনভার্ট করি। আপনারা কি আছেন? জি আচ্ছা জি ভাইয়া। জি ভাই আছে। আমি একটা কাজ করতেছি, জাস্ট ওয়েট। ওকে, আপনারা কি ফটোশপ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে একটা মেয়ের ছবি আছে। ব্যাকগ্রাউন্ডে আইকনটা অফ করে দিলাম। দেখেন এখানে ইমেজ যে অ্যাডজাস্টমেন্ট, ইমেজের যে কথা আছে, তো এখান থেকে ইমেজের অ্যাডজাস্টমেন্টে দেখেন, ইমেজ থেকে যদি অ্যাডজাস্টমেন্টে যান, হ্যালো। হ্যাঁ, তো এখান থেকে ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে গিয়ে প্রথমে যদি ব্রাইট এবং কন্ট্রাস্ট এখানে যদি ক্লিক করেন, তো এখান থেকে চাইলে ইমেজের ব্রাইটনেস বাড়াতে পারেন, ঠিক আছে, বা চাইলে ব্রাইটনেস কমাতেও পারেন, যা মন চায় সেটা করতে পারবেন। এটা হচ্ছে ইমেজের ব্রাইটনেস। এখন ব্রাইটনেস তো বুঝেন নাকি? ব্রাইট বুঝেন? জি ভাই, উজ্জ্বল করা ভাই, উজ্জ্বল করা। আর উজ্জ্বল করা ব্যাপার। ব্রাইট এবং কন্ট্রাস্টের ভিতরে পার্থক্য কি বলেন তো? কন্ট্রাস্ট জিনিসটা কর করে বুঝেন? করে বুঝেন? ভাই কি মসৃণের কাজ করে নাকি? জি না, মসৃণের কাজ না, করে। একটা জিনিস করা আর একটা হচ্ছে উজ্জ্বল করা, আলাদা জিনিস। অর্থাৎ যে রংটা আছে সেই রংটাকে আরো বেশি রং চটা করে, বুঝতে পারছেন? হালকা লাল থাকলে হালকা লালটাকে আরো গাঢ় লাল করে দেয়, হালকা সাদা থাকলে ওটাকে আরো বেশি সাদা করে দেয়, হালকা কালা থাকলে ওটাকে আরো মানে কি বলবো, কন্ট্রাস্ট। আপনারা ডিসপ্লের আপনারা যে মনিটর ব্যবহার করেন, ওই মনিটরেও দেখবেন একটা আছে ব্রাইটনেস আর একটা আছে কন্ট্রাস্ট, ঠিক আছে? কন্ট্রাস্টটা রংগুলো আরো বেশি উজ্জ্বল করে আপনার চোখের উপরে ফেলবে, ঠিক আছে? আর ব্রাইটনেসটা তো জাস্ট আলোটা বাড়াবে, ঠিক আছে? যে অবস্থায় থাকবে ওই অবস্থায় লাইটটা বাড়াবে। কি বলছি বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনারা চাইলে ইমেজ থেকে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট এসে এখান থেকে এগুলো করতে পারেন, ঠিক আছে? তারপরে যেটা আছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলসের এখানে দেখেন কাজটা একটু আপনাদেরকে আমি বুঝাই। লেভেলসে আসার পরে দেখেন, এটা প্রথমে এখানে তিনটে বাটন পাবেন। প্রথমে এই প্রথম যে বাটনটা আছে এটা যদি আপনারা যদি বাড়ান, তাহলে দেখবেন যে কালো জিনিসগুলো আরো বেশি করে কালো হচ্ছে, বুঝতে পারছেন? কালো জিনিসগুলো আরো বেশি করে কালো হচ্ছে, ক্লিয়ার? আর শেষেরটা যদি বাড়াতে থাকেন, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক থাকেন, তাহলে দেখবেন যে সাদা জিনিসগুলো আরো বেশি সাদা হচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই পাচ্ছি। আর এটা দিয়ে
আসলে মূলত যে কাজটা করা হয় সেটা হচ্ছে সাদাকে কালো করা হয় যদি ব্যাগে নিয়ে আসেন, আর যদি মনে করেন যে ডাইনে নিয়ে আসেন তাহলে কালোকে কি করা হয়, মানে সাদাকে কালো করা হয়। এই মাঝখানেরটা দিয়েই আপনারা যে আপনাদেরকে যে দেখিয়েছিলাম, কি বলে আলফা চ্যানেল দেখিয়েছিলাম, সেখানে মাঝখানের ব্যবহারটা দেখিয়েছিলাম যে আসলে কোন একটা কালারের সাথে চাইলে এটাকে দিয়ে মিক্সড করিয়ে দিতে পারবেন। আলফা চ্যানেলের ক্ষেত্রে কি এটা দেখিয়েছিলাম না, লেভেলের কাজ, যে আপনি চাইলে কোনটা একদম কালো করে জি ভাইয়া। ঠিক আছে, এটা ডান দিকে যত নিয়ে যাবেন অত কালো হবে, বাম দিকে যত নিয়ে যাবেন অত ন্যাচারালি ফর্সা হবে। দেখেন এখন এটাকে আমি যদি জাস্ট ওকে করেও দেই, ঠিক আছে, তো দেখেন পিছনের ছবিটা আর এখানকার ছবিটার ভিতরে পার্থক্যটা দেখেন। পিছনের ছবিটা কতটা ডার্ক ছিল আর এখন ছবিটা উজ্জ্বল মনে হচ্ছে না ন্যাচারালি। জি ভাইয়া। তো লেভেলের কাজটা বুঝতে পারছেন? সবাই লিখে রাখেন কিন্তু এগুলো। সবাই কি নোট করতেছেন? করলে করেন ভাই, জি ভাইয়া করতেছি। না করলে না করেন, আপনাদের সাথে আর আমার কোনো রকমেরই নেই। ঠিক আছে, আমার যে কাজ আমি সে কাজগুলো আপনাদেরকে আমি আমার মডিউল অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেব। মন চাইলে কইরেন, মন না চাইলে কইরেন না। ঠিক আছে, আপনাদের এক একজন যে অজুহাত দেখানো শুরু করছেন তাতে মনে হয় না যে আপনাদেরকে নিয়ে যে বেশি দূর আগাতে পারবো। তবে যারা কাজ করতেছেন তারা হতাশ হবেন না, তাদের সাথে আমি আছি। ঠিক আছে, তবে যারা কাজ নাই তাদেরকে দিয়ে জোর করে আর কাজ করাবো না। যারা কাজ করতেছেন তাদের সাথে আমি আছি এবং ইনশাল্লাহ তাদেরকে সাকসেস করেই ছাড়বো। বাট যারা এতদিন যে জোর জবরদস্তি করতাম, যারা কাজ করেন না তাদের সাথে কোনো জোর জবরদস্তি নাই। ঠিক আছে, এই তো বুঝতে পারছেন লেভেলের কাজটা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? দেখেন লেভেলের কাজ হচ্ছে আপনি চাইলেই যে তিনটা বাটন আছে, বাটন তিনটা ইউজ করে আপনার ছবি অনুযায়ী আপনারা যে কোনো জায়গাকে আপনারা কি করে ফেলতে পারেন, যে কোনো ছবিকে আপনারা উজ্জ্বল করে ফেলতে পারেন, অর্থাৎ আলো দিয়ে দিতে পারেন যে কোনো ছবির উপরে খুব সুন্দরভাবে। জাস্ট এভাবে করে ডিলিট করে দিলাম, আবার পিছনের ছবিটা ফিরে গেলাম এবং একটা ডুপ্লিকেট লেন নিয়ে নিলাম পরবর্তী অপশনটা বোঝানোর জন্য। ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট যাচ্ছি, কার্ভে যাচ্ছি। এখন কার্ভের ব্যাপারটা হচ্ছে কি, দেখেন এখানে কার্ভের পিছনে যে আপনারা ওয়েবগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়েবগুলো কিন্তু এক এক ছবিতে এক এক রকমের ওয়েব আসবে। ঠিক আছে, অর্থাৎ ছবির যে কালারটা কেমন, যেমন প্রথম দিকে আছে এখান থেকে ডার্ক আছে, এজন্য এখানে ডার্কের দাগগুলো প্রথম দিকে লম্বা, তারপরে অল্প ডার্ক আছে অল্প লম্বা, এখান থেকে কিছু আসলে আলো আছে বিদায় এই জায়গাটা আলোকিত হওয়া, এখানে ডার্কগুলো বেশি দূর যেতে পারে না, পরে আবার গিয়ে ডার্ক বিদায় এখানে ডার্কগুলো লম্বা। তো আপনারা যেখান থেকে আপনারা আলোটা বাড়াতে চান আপনারা চাইলে সেখান থেকে আলোটা বাড়াতে পারবেন। এখান থেকে যদি আলোটা বাড়ান এই জায়গাটায় কাজ করবে, তবে আবার তাহলে এখান থেকে আবার টেনে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? আবার এখান থেকে যদি আলোটা বাড়াতে চান সেই অনুযায়ী এভাবে কাজ করতে পারবেন। অর্থাৎ এখানে যে রেখা আছে সেই রেখাটা দিয়ে আপনার কাজটা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন সবাই?
এটা উপরের দিকে নিলে উজ্জ্বল হবে আর নিচের দিকে নিলে ডার্ক হবে। তো আপনারা এটাকে সঠিকভাবে প্রয়োগ করার পারলে, আপনারা যদি এটা খুব সুন্দরভাবে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে এটাকে দিয়ে একটা ছবির আলো মানে উজ্জ্বলতা তৈরি করা সম্ভব। বুঝতে পারছেন? যাই হোক, এটাকে যদি আপনারা এভাবে উল্টোপাল্টা ব্যবহার করেন, ছবি কিন্তু নষ্ট হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ওরকম হয়ে যাবে। বাট বাসে আপনারা এগুলো ট্রাই করবেন, ঠিক আছে? যেখানেই ধরবেন সেখানেই কিন্তু একটা পয়েন্ট হবে। ক্লিয়ার সবাই? জি ভাই। তারপরে ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, এক্সপোজার আছে, এক্সপোজার দিয়েও আপনারা এখানে এক্সপোজার, অফসেট, গামা কারেকশন এগুলো করতে পারবেন, ঠিক আছে? কালারের মতো অর্থাৎ আপনারা এক্সপোজার দিয়ে এটাকে দিয়ে যদি আপনারা ব্যবহার করেন, দেখেন এটা কিন্তু আসলে ডার্ক করে দিচ্ছে, আবার এটা কিন্তু আলোকিত করে দিচ্ছে। তবে এটার ব্যবহারটা কিন্তু আস্তে আস্তে করতে হবে। দেখেন, তবে এটার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে সাদা যে জায়গাগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু একটু বেশি কাজ করতেছে, ঠিক আছে? আপনারা এটাকে 0 করে দেন। 0 করে দেওয়ার পর অফসেটে যান, অফসেটে যাওয়ার পর বাড়ান। দেখবেন অফসেটের বাড়ানোটা কি, অফসেটের বাড়ানোটা হচ্ছে এটা উপরের যে ফুল যে এটা ছবির উপরে একটা লেয়ারের মতো, হালকা একটা লেয়ারের মতো তৈরি করে তার আলোটা কমায় বাড়ায়। বুঝতে পারছেন? দেখেন এটা কিন্তু ঝাপসা হয়ে যাবে, যদি আমি আরো বাড়াই দেখবেন আস্তে আস্তে কিন্তু ঝাপসা হয়ে যাবে। অর্থাৎ উপরে একটা সাদা আলোর মতো ফেলে ছবিটাকে ঝাপসার মতো করে দেবে। এটা হচ্ছে অফসেটের কাজ। এটাকে আমি 0 করে দিই। তারপর গামা কারেকশন, এটা দেখেন, এটার কাজটা দেখেন। এটা দিয়ে কিন্তু আসলে খুব সুন্দর কাজ করা যায়। এগুলো মূলত কালার কারেকশনের নাম শুনছেন আপনারা? ইমেজের কালার কারেকশন, কথা বলেন না কেন আপনারা? জি ভাই শুনছি। এগুলো দিয়ে কিন্তু আসলে ভাবে কালার কারেকশন করা যায়, বা আপনারা চাইলে কোনো একটা জায়গায় কালার পিক করে করে সেখানেও দেখতে পারেন যে সেখানে কালারের এক্সপোজের কি অবস্থা, অফসেটের কি অবস্থা, বা গামা কারেকশনের কি অবস্থা, সেগুলো আসলে দেখতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই এ বিষয়ে? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল এটা নিয়ে। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা যে ওয়েবসাইট ডেমো বানাচ্ছিলাম, আমি অনেকগুলো ওয়েবসাইটে দেখলাম পিছনে ওই যে ছবিকে ঝাপসা করে যে ওয়াটারমার্কের মতন মানে ছবি থাকে, রাইট? তো ওটা কি অফসেটের মাধ্যমে করছে? কারণ আমি এটা করতে পারি নাই। ওটা কি অপেসিটি কমাই দিলে তো ভালো লাগতেছে না, এটা কি অফসেটের মাধ্যমে করা যায়? কেন অপাসিটি কমিয়ে দিলে হয় না? অপাসিটি কমিয়ে হয়, কিন্তু দেখতে কেমন জানি লাগে একদম। আমি যতদূর জানি ওটা অপাসিটি কমিয়ে দিয়ে কাজগুলো করা হয় থাকে। অপাসিটি কমিয়ে দিয়ে তার উপরে একটা শেপ দেওয়া হয়। অপাসিটি ইমেজটার অপাসিটি কমানো হয় না, ইমেজটা ঠিকই থাকে। ইমেজের উপরে একটা কালো শেপ দেওয়া হয়, সেই শেপটার অপাসিটি কমিয়ে দেওয়া হয়। বুঝেন না? আমি আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে লেভেল থেকে দেখাচ্ছি। লেভেল থেকে মনে করেন যে এটাকে সুন্দর করলাম, এই ছবিটাকে সুন্দর করলাম, ঠিক আছে? সুন্দর করে ওকে করে দিলাম। এখন আমি কি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এর উপরে একটা শেপ দিলাম। বুঝেন? একটা কালো শেপ দিলাম, মনে করেন যে কালো শেপ দিলাম। কালো শেপ দিয়ে এবার এই কালো শেপটা যদি অপাসিটি আমি কমাতে থাকি, দেখতে থাকবেন যে আস্তে আস্তে নিচের ছবিটা অল্প অল্প করে বেরিয়ে আসবে। ও বুঝতে পেরেছি এবার, মানে শেডের জন্য ওটা ইয়া হয়ে গেছে, ঝাপসা মানে অপেসিটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ক্লিয়ার? আপনি কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে।
তারপরে যেগুলো আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা একটু দেখাই। আসলে এগুলো আসলে যত বেশি প্র্যাকটিস করবেন এগুলো নিয়ে ততই হবে এটা এক একটা কালারকে আপনার ই করবে। দেখেন এটা নিয়ে যে কালারটা আমি নাড়াচাড়া করতেছি, আপনার ইমেজের টোনটাকে যে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়া যায়, দেখেন সেই টোনটাকে নির্দিষ্ট একটা কালারের উপর কাজ করবে। ঠিক আছে, এটা ছবিটার উপরেই কিন্তু বেশি মেবি কি ছবিটার যে রং আছে সেই রংটাকে দেখেন। আগে মেয়েটার শরীরের উজ্জ্বলতা কেমন ছিল আর এখন উজ্জ্বলতা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন? আগের চেয়ে কি ভালো দেখা যাচ্ছে না একটু? এখন কথা বলেন না। এটাকে যদি আমি প্রথমে লেভেল থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিই, ডুপ্লিকেট। আচ্ছা আমি কি এটাকে কন্ট্রোল জেড দিয়েছিলাম? আচ্ছা আচ্ছা এটার উপরে দেখাই। এখানে গিয়ে আমি যদি মনে করেন যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে তারপরে হিউ স্যাচুরেশন জিনিসটা যদি দেখাই, তো আচ্ছা এখানে ভালো আসতেছে না, এখানে ভালো আসবেও না মেবি। আচ্ছা এখানে 20 দিয়ে দেখি, 20, এখানে 32 যেটা আর কি অ্যাপ্লাই করছিলাম। তো এভাবে দেখেন অনেক সময় ইমেজের নষ্ট হয়ে যাবে, তো সেটা দেখে দেখে তারপরে ই করবেন, অ্যাপ্লাই করবেন এগুলো, যেন ইমেজের কোনো কিছু যেন আপনার নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে কিছুটা ভালো লাগছে। মুকিতুর রহমান ভাই, আপনি কি এতক্ষণ ছিলেন নাকি কেবল আসলেন? মুকিতুর রহমান হিমেল ভাই কেবল আসলাম। কেন ভাই এত লেট কেন? ভাই ঘুম থেকে উঠতে পারলাম না আজকে, 2টার সময় আবার কন্টিনিউ করবো। তারপর এটা হচ্ছে লাইটনেস, অর্থাৎ এখান থেকেও চাইলে আপনি ইমেজের লাইট, ডার্ক অথবা হোয়াইট যেটা মন চায় সেটা করতে পারবেন। এগুলো আসলে কি, এগুলো আসলে আপনার বাসায় বসে যখন প্র্যাকটিস করবেন তখন আসলে খুব ভালো বুঝতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? এটা কি আবার দেখাবো? এই যে এটা আসলে ফেজের কালারের যে টোনটা আছে সেই কালারের টোনটা আপনি সুন্দর করে চেঞ্জ করতে পারেন। অনেকের ফেজ আছে না যে আসলে কেমন জানি একটু কালো ধরনের বা কেমন জানি একটু অন্যরকম ধরনের, সেক্ষেত্রে তার ফেজের কালারের টোনটা আপনি যদি চান এরকমভাবে চেঞ্জ করে সুন্দর করে দিতে পারেন এখান থেকে। ঠিক আছে, এর উপরে আসলে অনেক টিউটোরিয়াল আছে, বুঝতে পারছেন কিভাবে একটা খারাপ ছবিকে ভালো করা যায়। সব কিছু এগুলোরই খেলা। এগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্তে আনতে পারেন, বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন, আপনি অন্য একটা ছবিকেও খুব সুন্দর একটা কালার দিতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? কালার ব্যালেন্সে এখন আসি। এখানে দেখেন কালার ব্যালেন্সের নিচে তিনটা অপশন আছে, একটা আছে শ্যাডো, একটা আছে মিড টোন, একটা আছে হাইলাইটস। এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন? আপনি যদি শ্যাডো নিয়ে কাজ করেন তো শ্যাডোর উপরে ক্লিক করে তারপরে যদি আপনি কোনো কিছু বাড়ান সেটা বা কমান, সেটা শ্যাডোর উপরে ইফেক্টটা বেশি পড়বে। কি বলছি বুঝতে পারছেন? দেখেন শ্যাডোগুলো সেরকম হয়ে যাচ্ছে। শ্যাডো, মিড টোন আর হাই টোন এটাকে আবার আলাদা করে বুঝতে, শ্যাডো, মিড টোন আর হাইলাইটস এটা কি আপনাদেরকে আলাদাভাবে বুঝাতে? শ্যাডো আর হাইলাইটস এর পার্থক্যটা ভালোমতো বুঝতে পারি, বাট মিড টোনটা মানে ক্লিয়ার হয় না ঠিকমতো। শ্যাডো এবং হাইলাইটস এর মাঝামাঝি যে অবস্থানটা সেটাকেই বলা হয় মিড টোন। বুঝতে পারছেন? কিন্তু ভাই এই ছবিতে যদি আমি বলি যেমন নাকের পাশের জায়গাগুলো কিন্তু অনেক লাইট পড়ছে, এটা আমি হাইলাইট ধরতে পারি, বা চুলের পিছনটা শ্যাডো, তাহলে মিড টোনটা আমি কোনটাকে ধরবো? গালটাকে আপনি মিড টোন ধরতে পারেন, গাল। বুঝতে পারছেন? কিভাবে বুঝতে পারছি। তারপরে হাতের যে ডান হাতের নিচের দিকটা বা এরকম ব্যাপারটা কিছুটা, এটা মিড টোন ধরতে পারেন। বাট হাইলাইটস হচ্ছে যে নাকের উপরে বেশি আলো পড়ছে বা কপালের উপর এখান থেকে বেশি আলো পড়ছে, এগুলো হাইলাইটস।
বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এভাবে শ্যাডো, মিডটোন এবং হাইলাইটস নিয়ে নিয়ে আপনারা আলাদাভাবে, যেমন এখন আমি হাইলাইটস নিয়ে কাজ করতেছি, এখন যদি আমি হাইলাইটসে কোনো কিছু বাড়াই সেটা আসলে হাইলাইটসই বাড়বে। যেমন হাইলাইটসের পিছনে সাদাটাকে আরও বেশি করে ধরা হয়েছে হাইলাইটস, সেটাকে ব্লু দিলাম, দেখেন অনেক বেশি ব্লু হয়ে গেছে। আমি যদি হলুদ দিয়ে দিই, দেখেন যেগুলো এখন দেখেন এই হাইলাইটস ইউলো দিলাম, এখন দেখেন হাইলাইটস কোনটা। আবার শ্যাডোটার ক্ষেত্রে গিয়ে শ্যাডোটা লাল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিরো করি, জিরো, হ্যাঁ ওকে দিয়ে দিলাম। আপনাদেরকে আবার বোঝানোর জন্য আবার দেখাচ্ছি, কোথায় যেন ছিলাম, কালার ব্যালেন্সে। এখানে মিডটোনটা আলাদা করার জন্য প্রথমে শ্যাডোটাকে একটু বাড়াই, শ্যাডোটা একটু মনে করেন যে মেজেন্টা রংটা একটু বাড়িয়ে দিলাম। তা আসলে আলটিমেটলি যেখানে যেখানে, কারণ ছবিটা একটু ব্ল্যাক তো আসলে শ্যাডোটা একটুখানি একটু খুব বেশি আছে, তো এই জন্য শ্যাডোটা খুব বেশিভাবে কাজ করে। আর হাইলাইটসটা যেটা আছে, হাইলাইটসটা যদি একটু বাড়াই, তো হাইলাইটসটা যদি একটু হলুদ করি সেক্ষেত্রে একটু, এবার দেখেন, এবার আসলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা মিডটোন, কোনটা শ্যাডো, কোনটা হাইলাইট। দেখেন এই যে আমি শ্যাডোতে গিয়ে যেটা বাড়িয়েছিলাম মেজেন্টা কালারটা, মেজেন্টা রঙের এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে শ্যাডো। বুঝতে পারছেন? এগুলো সবই কি শ্যাডো। ক্লিয়ার? কেউ কি বোঝার বাকি আছেন? বোঝার বাকি থাকলে বলেন, রেসপন্স করেন আপনারা। বুঝছি ভাইয়া। এটা হচ্ছে শ্যাডো, মেজেন্টা, অর্থাৎ আমি শ্যাডোটাকে মেজেন্টা রঙে দিয়ে দিয়েছি, তো সেটা হচ্ছে সবগুলো শ্যাডোটা মেজেন্টা রঙের হয়ে গেছে। এরপরে হাইলাইটস, হাইলাইটসে আমি কি দিয়েছি, হাইলাইটসে আমি ইয়েলোটা দিয়েছি। ইয়েলোটা কি ভালোভাবে ফুটতেছে? যাই হোক, একটু ভালোভাবে বুঝেন। দেখেন এই কপালের উপরে যে অংশটা আছে, তারপরে নাকের এই যে অংশটা আছে, এগুলো একটু বেশি করে দিয়েছি বিধায় এগুলো হাইলাইটস হয়েছে। বাট দেখেন গালের এইখান থেকে কিন্তু কোনো পরিবর্তন হয় না, হয়েছে? কথা বলেন না কেন? না ভাই, এটা হচ্ছে মিডটোন। যখন আপনি মিডটোন চেঞ্জ করবেন তখন দেখবেন যে গালের এখানে পরিবর্তন হয়েছে। তো হাইলাইটস কোনটা, মিডটোন কোনটা এবং শ্যাডো কোনটা, বুঝতে পারছেন সবাই? কোনো কনফিউজ থাকলে একটু বলেন। কারো কোনো কনফিউজিং আছে? না ভাই। না ভাই। ওকে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এরপর আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে আপনারা ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরেও এটাকে এডিট করা যায়, বুঝতে পারছেন? আপনি একটা ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরও আপনি সেটার আর কতটুকু কোথায় কি করবেন না না করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে নিয়ে সেটা আসলে আপনি করতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? আপনারা একটা কাজ করবেন, এই যে ইমেজ যে আর অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে, সে এগুলোর যে অপশনগুলো আছে, এই যে ইনভার্স এটা তো দেখিয়ে দিয়েছি যে আসলে কিভাবে ইনভার্স করে। কন্ট্রোল আই সেটা তো আমরা আলফা চ্যানেলেই দেখিয়েছি, কালার ইনভার্স কিভাবে করে, অর্থাৎ কালার এখন যেটা আছে সেটাকে উল্টো করে দিবে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? যেটা কালো ছিল সেটাকে সাদা করে দিয়েছে, সাদা ছিল যেটা সেটাকে কালো করে দিয়েছে। এটা কালার ইনভার্সের কাজ। আপনারা কি এগুলো নিয়ে কি কেউ কি একটু করেন নাই? ফটো ভাইয়া আমি দেখছিলাম একবার কাজ করতে এগুলো। কে দেখছিলেন একটু নামটা বলেন তো? আমি এসব লিখুন সেজেস্টার জীবন দিছিলেন। আচ্ছা, ভালো। এখন ফিল্টারের ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে ডেনসিটি বাড়িয়ে দিয়ে আসলে ইমেজটাকে একটা অন্যরকম একটা লুকে নিয়ে যেতে পারেন। এগুলো নিয়ে যদি আপনারা দেখেন, ডেনসিটি যদি একদম একে করে দিই,
একদম যদি কমে করে দেই সেক্ষেত্রে এভাবে হবে। এখানে কালারটা আপনারা চাইলে একটু হালকা করে দিয়ে তারপরে টেস্টিংটা করতে পারেন, যে আপনাদের ডেনসিটি বাড়াবেন আর আস্তে আস্তে এর কালার মানে ফেজের কালারটা অন্যরকম একটা গ্লেসিং চলে আসবে। ঠিক আছে, তখন দেখবেন হাইলাইটস এবং মিডটোন অনেকটা পার্থক্যটা কমে আসবে, হাইলাইটস এবং মিডটোনের পার্থক্যটা অনেক কমে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কালারের ক্ষেত্রে। আবার ফিল্টারের ক্ষেত্রে যদি যান, ফিল্টারের ক্ষেত্রে যদি আবার একটু কমিয়ে দিয়ে আবার ওকে করেন, আচ্ছা ফিল্টারটা ই করে এখন যদি আপনি এখান থেকে কমান তো দেখবেন যে আসলে মানে বুঝতে পারবেন যে এখানে আসলে কোন কালারটা আছে, বাট কালারটা কিন্তু অনেক গাঢ় একটা কালার আছে। আপনি চাইলে এখান থেকে এই যে ফটো ফিল্টার এর মাধ্যমে কালারটাকে হালকা করে দিয়ে একটা ন্যাচারাল লুকে নিয়ে আসতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন সবাই? এটা ছিল এটা কত কি ভাইয়া ওই যে লেয়ারে গিয়ে আমরা যেটা করি কালার, যে ওই কালার একটা অপশন আছে না, কালার অপাসিটি না কি জানি, এই অপাসিটি কালার ওভারল্যাপ না, কালার ওভারল্যাপ যেটা। না, কালার ওভারলের কাজটা আর এখানের কাজটা আলাদা। আপনি দেখেন এটা যখন আপনি বাড়িয়ে দিচ্ছেন তখন এটা কিন্তু পুরো ইমেজটা জুড়েই কিন্তু একটা অন্যরকম একটা কালার চলে আসতেছে। বুঝতে পারছেন? আর এটা যখন কমিয়ে দিচ্ছেন তখন দেখেন ব্যাকগ্রাউন্ড যেটা আছে সে ব্যাকগ্রাউন্ডটা আগের মতোই থাকছে, বাট দেখেন ফেজের উপর এবং ব্যাকগ্রাউন্ডের উপর আসছে। আর এখান থেকে কিন্তু অনেকগুলো আছে, দেখেন অনেকগুলো অপশন আছে। আপনি কোন কালারটা নিয়ে এর উপরে কাজ করতে চান সেগুলোর কিন্তু অনেকগুলো অপশন আছে। রেড নিয়ে কাজ করতে চান, অরেঞ্জ নিয়ে কাজ করতে, ইয়েলো নিয়ে কাজ করতে, সায়ান ব্লু কোনটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, নাকি ডিপ রেড নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা বাড়াতে চান, আপনি ছবির ভিতরে কোন কালারটা আপনি বাড়াতে চান সেটাই করতে পারবেন। অর্থাৎ আপনার কোনো একটা ছবিতে নির্দিষ্ট একটা রং চাইলে বাড়িয়ে দিতে পারেন। কি বলছি বুঝতে পারছেন? এই ফটো ফিল্টারের মাধ্যমে আপনি হয়তো অরেঞ্জ বাড়িয়ে দিবেন, অথবা আপনি মনে করেন যে ইয়েলোটা বাড়িয়ে দিবেন, তারপরে দিয়ে সেখানে ডেনসিটিতে গিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, দেখবেন যে ছবিটা আস্তে আস্তে ইয়েলো রঙের চলে আসবে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি ভাইয়া, এখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলি, মানে দেখা যাচ্ছে কি আপুরা তো যদি এটা পায় তাহলে তো তারা আসলে আর পার্লারে যাবে না, এখান থেকে এডিট করে ছবি দিয়ে দিবে। হ্যাঁ, অনেকে আছে তো ইমেজ যারা ফটোশপ ভালো পারে তারা কিন্তু নিজেদের ইমেজগুলো আপলোড করার আগে আসলে অনেকভাবেই করে। চ্যানেল মিক্সার দেখেন, রেড গ্রিন ব্লু আরজিবির যে যে আপনার তিনটা যে কালার রেড গ্রিন এবং ব্লু, সেটা কিন্তু আসলে এই যে চ্যানেলটাকে আলাদা আলাদাভাবে করে, রেড গ্রিন এবং ব্লু এই যে আরজিবির যে তিনটা কালার চ্যানেল, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেডের বা গ্রিনের এরকম কালার কমিয়ে বাড়িয়ে বাড়িয়ে আপনারা কিন্তু ছবিটাকে মানে অর্থাৎ এই ইমেজ অ্যাডজাস্টমেন্টের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর যারা 100% আয়ত্তে নিয়ে আসতে পারবেন তারা কিন্তু ছবির খুব ভালো ভালো অনেক সুন্দর সুন্দর লুক দিতে পারবেন। বুঝতে পারছেন? অর্থাৎ যে কোনো ছবি দিকেই আপনারা অনেক সুন্দর লুকে নিয়ে আসতে পারবেন। আপনাদের আর স্টুডিওতে যেতে হবে না, আপনার ফোনে একটা ছবি তুলে সেটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা এডিট করেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর যদি এখান থেকে আপনারা সুন্দর করে ছবিটাকে এডিট করেন, তারপর কিন্তু জাস্ট এমনিতে যে ছবি থেকে ছবি তুলে সেখানে পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে পাসপোর্ট আকারের সাইজ তো করতে পারেনই, ক্রপ টুল দিয়ে আপনারা সে পাসপোর্ট আকারের সাইজ করবেন বা আপনারা যে সাইজ চান সেই সাইজ করে জাস্ট ছবি থেকে ছবি তুলে সেখানে গিয়ে খুব কম খরচে আপনাদের ছবির কাজগুলো করিয়ে নিতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, এগুলো একটু আপনারা একটু দেখবেন, বুঝতে পারছেন? এটা এখান থেকে ইমেজ রেজুলেশন রেজুলেশন আর রোটেশন আপনারা ইমেজটাকে যে কোনোভাবে চাইলে রোটেট করতে পারবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও আপনারা হয়ে গেল অ্যাডজাস্টমেন্ট। আমি ইমেজ রোটেশনে এখানে চলে আসছি না, এটা একটু ঠিক করে নেই তারপর আবার বলতেছি দাঁড়ান।
ভাই এখন না 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে। তারপর এখানে আরো যেগুলো আছে গ্রেডিয়েন্ট ম্যাপ, সিলেক্টিভ কালার, শ্যাডো, হাইলাইটস, মানে প্রত্যেকটা জিনিসে ম্যাচ কালার, রিপ্লেস কালারটা তো হয়তো বা আগে বুঝিয়েছি যে আপনারা যে যে কালারটা রিপ্লেস করতে চান এখান থেকে সেই কালারটাকে আপনারা একটা কারের কালার দিয়ে বুঝিয়েছিলাম যে 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 কালারটা আপনারা রিপ্লেস করতে চান, যে আপনারা হয়তো বা পেজের এই কালো অংশটাকে রিপ্লেস করতে চান বা এই ডার্ক অংশটাকে রিপ্লেস করতে চান, তো সেই রেজাল্টটা কীভাবে দিতে চান, সেই রেজাল্টটা আপনারা এটার মতো করে দিতে চান, ঠিক আছে, এখানের মতো করে দিয়ে দিতে চান, জাস্ট ওকে দিবেন। এটা দিলে নষ্ট হয়ে যাচ্ছে অনেকটা, যদিও দাঁড়ান কি হচ্ছে আগে দেখে নিন। এটার কাজ হচ্ছে কালার সিলেক্ট করে রেজাল্টটাকে আগে সিলেক্ট করে নিই, রেজাল্ট এরপরে এই এর অর্থাৎ হচ্ছে আপনি যে কোনো ডার্ক কোনো স্থানকে শরীরের অন্য একটা অংশের সাথে আপনারা মিক্সড করে নিতে পারেন, বুঝছেন। আগে যতটা ডার্ক ছিল তখন এতটা ডার্ক কিন্তু এখন নাই। যেমন আমি যদি এই চ্যানেলটা এটা অফ করি, দেখেন আগে ডার্ক ছিল এখানে কত পরিমাণে, এখন কি অত পরিমাণে ডার্ক আছে বলেন? দেখেন ব্যাকগ্রাউন্ড এখান থেকে একটু সমস্যা হয়েছে, এটা আপনাদের ক্লিয়ার করে নিতে হবে নিজেদের। অর্থাৎ একটা কাজ করতে গেলে কিন্তু একটু অন্য জায়গায় একটু সমস্যা হবে, সেই কাজগুলো কিন্তু আপনারা আবার অন্যভাবে ক্লিয়ার করে নিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তো এই যে ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে, কালার লুক আপ সহ যে অপশনগুলো যেগুলো আছে, এগুলো আপনারা সব নিজেরা করে একটু দেখে নেবেন, ঠিক আছে। প্লাস এর উপরে যে টিউটোরিয়াল পাওয়া যায়, টিউটোরিয়ালগুলো দেখবেন। আসলে আপনাদের কোর্স মডিউলে একদিনে মানে একটা জিনিস, আপনাদের কোর্স মডিউলের লিঙ্কটা আপনারা একটু দয়া করে ডাউনলোড করে নিয়েন, সেখানে দেখতে পাবেন যে একদিনে একটা জিনিস পুরো কমপ্লিট করে তার উপর প্রজেক্ট পর্যন্ত দিয়ে দেওয়া। অর্থাৎ একদিনে একটা জিনিস পুরো মানে একটা বিষয় যে দেখা গেছে যে একদিনে আপনাদেরকে বিজনেস কার্ড বা একদিনে আপনাদেরকে লোগো শিখিয়ে দেবো। তো লোগো কি আসলে একদিনে শিখিয়ে দেওয়া সম্ভব? আপনাদের কোর্স মডিউলগুলো এইভাবে করা আছে, ঠিক আছে। তো সেজন্য কোর্স মডিউল থেকে কিছুটা পিছিয়ে আছি আমরা। পিছিয়ে থাকাটার কারণ হচ্ছে যে আপনাদের আসলে যেগুলো বোঝাচ্ছি সেই জিনিসগুলো যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, বুঝতে পারছেন। এই জন্য হয়তো বা একটা জিনিস একাধিক ক্লাসেও বুঝিয়েছি আমি। কি বলছি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। সেজন্য কোর্স মডিউল থেকে আমরা একটু পিছিয়ে আছি। তো কোর্স মডিউলগুলো আপনারা ওয়েবসাইট থেকে, আপনাদের যে ওয়েবসাইট দেওয়া আছে ওই ওয়েবসাইট থেকে একটু ডাউনলোড করে নিন। কোর্স মডিউলটা আসলে কীভাবে দেওয়া আছে দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। সেখানে ফটোশপ থেকে লোগো ডিজাইনের ব্যাপারটা দেওয়া আছে, ফটোশপ থেকে ব্যানার ডিজাইনের ব্যাপারটা দেওয়া আছে। করা যায়, ফটোশপ দিয়ে লোগো ব্যানার করা যায়, কিন্তু সে কাজগুলো কিন্তু অনেক কঠিন আসলে, বুঝতে পারছেন। সেজন্য কিন্তু আপনাদের লোগো বা ব্যানার এগুলো কিন্তু ফটোশপ দিয়ে আমি দেখাইনি। আমি খুব তাড়াতাড়ি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি এই কারণেই, যাতে আপনারা খুব তাড়াতাড়ি ইলাস্ট্রেটরে সব কাজগুলো খুব ভালোভাবে করতে পারেন এবং খুব দ্রুত আর্নিং শুরু করতে পারেন। আমি যদি ফটোশপ দিয়েও আপনাদেরকে লোগো দেখাতাম, সেখানে লোগো বানানোর সিস্টেম হচ্ছে একরকম। আবার যদি ইলাস্ট্রেটরেও গিয়ে লোগো দেখাতাম, তখন আপনারা সবাই ফটোশপের যে লোগো দেখাতাম সেটা মনে হয়তো আননেসেসারি, ওটা কোনো প্রয়োজনই নেই, কোনো দরকারই নেই, বুঝতে পারছেন। এই জন্য আমি ওইখান ফটোশপের যে লোগো বা ব্যানার যেগুলো আছে ওগুলো স্কিপ করে চলে গেছি, ঠিক আছে। ফটোশপের মূলত যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
10:50 বেজে গেছে, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে বা অটোটোন যেগুলো আছে, অটো কন্ট্রাস্ট যেগুলো আছে, ঠিক আছে, অটোটোন দিলে যে টোনটা আসলে অটোভাবে হয়ে যাবে। তারপর অটো কন্ট্রাস্ট এটা দিলে আসলে কন্ট্রাস্টের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আসলে আপনারা অটোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। অটো কালার, ঠিক আছে, কালারে কোনো থাকলে এটা অটোমেটিকলিভাবেই কালারটাকে, মানে অটো জিনিসটা তো বোঝেন যেটা অটোমেটিক করে। ম্যানুয়ালের কাজ আর অটো কাজ কিন্তু এক হয় না। ম্যানুয়ালি আপনি একটা কাজ যত সুন্দর করতে পারবেন, অটোতে আসলে অতটা সুন্দর হয় না। কি বলছি বুঝতে পারছেন? যেমন এখানে যদি আমি ইমেজ থেকে তারপরে যদি অটোটোন যদি করে দেই, তো এখানে যে কালারের যে ডার্কনেসটা কিন্তু থেকেই যাবে। আপনার চাইলেও কিন্তু এটা দেখি সামনে যে অটো কন্ট্রাস্ট যেটা আছে সেটা দিয়ে করা যায় কিনা, হয় না, বুঝছেন? অটো কালার হালকা একটু লালচে একটা বা এই রঙের মতো একটা আবরণ পড়ছে, বাট এখানে কিন্তু যে সেই যে কালো শেডটা সেটা কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় না। বাট এটা ম্যানুয়ালি যখন এখান থেকে ভিতর থেকে করবেন তখন কিন্তু এটা সম্ভব। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তো এগুলো একটু দেখবেন, দরকার হলে পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোও দেখবেন। আর আমি যে ব্লু লাইটিং কালার, ওখানে আসলে ফেস ক্লিন করার একটা ভিডিও আছে, কিভাবে একটা খারাপ ফেসকে বা খারাপ দেখতে ফেসকে কিভাবে অনেক সুন্দরভাবে ক্লিন করা যায়, ওরকম একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নেবেন। ব্লু লাইটিং টিভি চ্যানেলটা আপনাদেরকে এই কারণে দেয়া, কারণ ওখানে হচ্ছে কথাগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। ওটা ইংলিশ হলেও বাংলা অনেক চ্যানেল আছে যে বাংলা চ্যানেলের কথাগুলো না বোঝা গেলেও ওটা ইংলিশ চ্যানেল হলেও ওখানে কথাগুলো এত সুন্দর করে বোঝানো আছে এবং ডিটেলসে এমনভাবে বলা আছে ওই চ্যানেলটায়, যেটা যে কেউ খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবে খুব অল্পতে। বুঝতে পারছেন? ব্লু লাইটিং টিভি, ওই চ্যানেলটা পারলে সময় পেলে সবাই দেখবেন, ঠিক আছে? কি বলছি ক্লিয়ার সবাই? নেক্সট ক্লাস থেকে ফাইনালি একদম পুরোপুরি আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। আর যারা আলসামি করতেছেন যারা, তারা আলসামি করতেই থাকেন, তাদের জীবন ওইভাবেই আলসামি করতে করতেই কেটে যাবে। আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। আপনারা যারা আলসামি করতেছেন করতে থাকেন, সমস্যা নেই, ভবিষ্যতে গিয়ে বুঝবেন। এখন যারা একটু কষ্ট করতেছেন আর যারা এখন যারা আলসামি করতেছেন তাদের পার্থক্য বেশি না, জাস্ট 1 মাস, সর্বোচ্চ 1 মাস ওয়েট করেন, তখনই বুঝতে পারবেন। 1 মাসের ভিতরেই তাদের পার্থক্যটা ধরা পড়বে। যারা কষ্ট করতেছেন, কষ্ট করে 1 মাস একটু, মানে সর্বোচ্চ গেলে হয়তো আপনারা কি আজকে কত, 12 তারিখ, 12/8, এই ক্লাস কয়টা একটু সম্পূর্ণ করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সাদিয়া বিনতে মাজহার কি আসছে? অ্যাবসেন্ট। তারপরে লাবণ্য বড়ুয়া, জি ভাইয়া। আলমগীর, জি ভাই আছি। ইসাদুল ইসলাম লিমন। জি ভাই আছি প্রেজেন্ট। আচ্ছা, আজকে কে কে যেন কাজ ওয়েব টেমপ্লেট করছিলেন, একটু বলে যান সাথে সাথে যে আমি ওয়েব টেমপ্লেট করছিলাম। লাবণ্য বড়ুয়া করছিলেন? ভাইয়া আমি তো হোয়াটসঅ্যাপে দিলাম, আপনি একটু দেখেন, আপনি দেখেন। দেখছি আমি, ঠিক আছে। যে ওয়েব টেমপ্লেট করছেন আজকে একটু বলে দিয়েন, ঠিক আছে। আলমগীর করছিলেন ওয়েব টেমপ্লেট? ইসাদুল তো করেন না। ইয়াসমিন আক্তার তো আত্মীয়র বাড়িতে বেড়ান। এমডি হাসিবুল হোসাইন অ্যাবসেন্ট। ইয়াসমিন আক্তার আপু, আপনাকে কি বলছিলাম, আপনি যে ডকুমেন্ট ফাইলটা জমা দিয়েছেন সেখানে কোনো ফাইল নেই, শুধু একটা ইমেল পাঠাইছেন। ইমেইলে ডক ডট কি যেন একটা লিখে পাঠাইছেন, ঠিক আছে।
কোনো ডকুমেন্ট আসে না, ওই ডকুমেন্টটা এখনই সাবমিট করবেন। আমি সব ডকুমেন্টগুলো পাঠিয়ে দিয়েছি, আপনার ডকুমেন্টটা পাঠাতে পারি নাই, আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। এমডি সুমন আছেন? অ্যাবসেন্ট। এমডি শরীফুল ইসলাম, মুকিতুর রহমান হিমেল আছেন? কথা বলেন না কেন ভাই? আছেন কিনা বলেন। রাশেদুল ইসলাম। হ্যালো ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কে আপনি? নাম বলেন। মুকিতুর রহমান। আচ্ছা, মুকিতুর রহমানকে দিয়ে দিলাম। ভাই আমি আমার কাজটা কি জমা দিতে পারি না, আমি আজকে সন্ধ্যার আগেই আপনার জমা দিব আর কি। আচ্ছা ঠিক আছে। এমডি আকমাম হাসান। জি ভাই আছি। তারপরে এনামুল হক ভাই। এনামুল হক ভাই, আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে বুঝছেন। এমডি রুবেল হোসেন, মানে কপিটা অনেক ভালো হয়েছে। আপনি নেক্সটে যদি আরো ভালোভাবে প্র্যাকটিস করেন আরো ভালোভাবে করতে পারবেন। তারপর আছে রুবেল হোসেন। রুবেল হোসেন নাই, আর একদিন আসে 3 দিন আসে না। মোহাম্মদ তোহা আছেন? জি ভাই। আপনি গত ক্লাসে ছিলেন? ইয়েস স্যার। তো গত ক্লাসে তো আপনি অ্যাটেন্ডেন্স দেন নাই, আপনি এখন ইয়েস স্যার বলতেছেন কেন? আমি 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 আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে স্যার হচ্ছে নক দিয়েছিলাম, আমি হচ্ছে ওয়াশরুমে গিয়েছিলাম তো এই জন্য আর এসে দেখি আমি আর হচ্ছে নাই, ক্লাস আর নাই। 11টা একে দেন আসছে। এগুলো 9টার ব্যাচ, এবার 11টার ব্যাচে আসি। আপনাদের 11টার ব্যাচে এমন কেউ আছেন যে 9টার ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই? আচ্ছা নাই। আতকিয়া বুশরা তো অ্যাবসেন্ট। আচ্ছা, আজকে তারিখটা দিয়ে নিই আগে। আজকে আপনাদের 18তম ক্লাস চলতেছে, ঠিক আছে? 12 8 2020। আতকিয়া বুশরা তো নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে রকি আক্তার রিনা আছেন? আছি ভাইয়া। ভাই আমি টেমপ্লেট জমা দিছি ভাইয়া, আর আমি গত ক্লাসে ছিলাম, আমার নেট ছিল না লাস্টের দিকে 10-15 মিনিটের মতো। আপনার অ্যাটেন্ডেন্স দেয়া আছে গত ক্লাসে, ঠিক আছে? জেসমিন আক্তার আছেন? জি ভাই। আচ্ছা, রোকেয়া সুলতানা তো অনুপস্থিত। তারপরে আরিফুর রহমান আছেন? অ্যাবসেন্ট। এমডি বিপুল হোসাইন অ্যাবসেন্ট। তপু সরকার আছেন? জি ভাই আছি। জি ভাই আছি। টেমপ্লেট জমা দিয়েছিলেন? জি ভাই আমি দিয়েছিলাম। তা বলতে বলছি না যে যে টেমপ্লেট জমা দিয়েছেন বলবেন সাথে সাথে। আব্দুল্লাহ আল জুবাইর আছেন? জি ভাই দিছি। ভাই আছে। আচ্ছা, টেমপ্লেট জমা দিবেন বাট বলেন নাই কে কে, বলেন তো এরকম অ্যাটেন্ডেন্সের সময় বলেন নাই কে কে? এই ভাই আমি বলিনি। কেন? আপনাকে বলতে বলছিলাম না? আপনার রোল কত? আলমগীর। রোল কত? রোল 6। রোল 6। আর কেউ বাকি আছেন যে যিনি বলেন নাই অথচ টেমপ্লেট বানিয়েছিলেন? 4 জনই তো মনে হয়। যাই হোক, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাস থেকে ইলাস্ট্রেটরে যাব, আর ইলাস্ট্রেটর সফটওয়্যারটা সবাই ইনস্টল করে রাখবেন, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।